না দেখতে পারেন, ওইটা থেকে একটু দেখে নিলে হবে। আপনারা যদি আর কি ইয়া দেন, পারমিশন দেন, তাহলে আমি রেকর্ডিংটা করতে পারি, ক্লাসটা। হ্যালো। সমস্যা নেই স্যার। জি স্যার, ওকে ওকে সমস্যা নেই। ওকে। আর স্যার, আমরা কি কোনো মেবি পিডিএফ পাবো এক্সামের জন্য? এক্সামের জন্য, হ্যাঁ আচ্ছা, আপনাদের মানে থিওরিটিক্যাল জিনিসপাতি যেটুকু আছে আমি গুছায়, মানে আজকে যেটুকু পর্যন্ত পড়াইতে পারি ওইটুকু পর্যন্ত মানে জি স্যার। একটা গুছায়, ওইটা হচ্ছে আমি একটা ইয়ে দিয়ে দিব না, সামারি শিট আজকের জি মধ্যে স্যার। বা কালকে সকালের মধ্যে ওটা দিয়ে দিব। আর হচ্ছে জি কোড টোড স্যার যা আজকে। দেখাইতেছি ওই মিডে যেভাবে দিয়ে দিছিলাম না ওইভাবে দিয়ে দিব না। জি জি স্যার, তাহলে ভালো হয়েছে। জি, ধন্যবাদ স্যার। আচ্ছা, শুরু করি তাহলে, ঠিক আছে। জি স্যার। ওকে, ফার্স্টে আমরা একটু রিক্যাপ করি। ওই যে মিডের আগে যে ক্লাসটা নিয়েছিলাম ওইখানে আমরা ইয়া দেখছিলাম, সি এর একেবারে বেসিক কিছু প্রোগ্রাম দেখছিলাম, মনে আছে? তো ওইখানে হচ্ছে ধরেন আপনার একেবারে সি প্রোগ্রামিং যেহেতু আমরা দেখতেছি, সি এর একেবারে বেসিক স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, ধরেন সি প্রোগ্রামে কি থাকে, ওই যে বলছিলাম আপনাদের ফার্স্ট এরকম একটা ফাইল থাকে, হ্যাশ দিয়ে ইনক্লুড, দেন হচ্ছে মেইন, ইন্টিজার মেইন, এরপর হচ্ছে আপনার লাস্টে থাকে রিটার্ন। আর এর মাঝখানে, এই যে মাঝখানে যত কিছু আছে এই জায়গায় হচ্ছে আমরা আমাদের কোড টোড লিখি মোটামুটি। এছাড়া এই যে ফার্স্টের যে সবুজ কালারের যে লাইনটা, স্টুডিও এইচ, এরপর ইন্টিজার মেইন, আর লাস্টে রিটার্ন, এটুকু মোটামুটি ফিক্স থাকে সব প্রোগ্রামের ক্ষেত্রে। আর এর মাঝখানে হচ্ছে আমাদের যত কাজ বাজ করার এগুলো আমরা করি। তো যদি ধরেন হচ্ছে বেসিক স্ট্রাকচার, সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার আপনার লিখতে বলি, বা হচ্ছে ধরেন আক্স করে কেউ যে হচ্ছে বেসিক স্ট্রাকচার কি, আপনি এইটুক একটু লিখে দিবেন, মানে এইটুক মোটামুটি ফিক্সড সব প্রোগ্রামেই, শুরুতে লাস্টে এইটুক থাকে। দেন হচ্ছে এইখানে যে যেই জিনিসটুকু মানে ফিক্সড আছে এর মধ্যে, এই যে ফার্স্টের যে লাইনটা হ্যাশ দিয়ে ইনক্লুড দিছি, এরপর হচ্ছে লিখছি stdio ডট এইচ, একটা ওই যে ইয়ার মধ্যে একটা অ্যারো চিহ্ন, দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন, মাঝখানে এটা। এখন আপনারা ওই যে ইয়া, নর্মালি তো ওই যে ফাইলগুলো তো চিনেন আপনারা, যেমন .mp3, .mp4, এগুলা তো পরিচিত না, টেক্সট ফাইল। জি স্যার। হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে যেমন, ওইগুলো হচ্ছে যেমন .mp3 দেখলে বুঝি হচ্ছে আমরা ওইটা একটা মিউজিক ফাইল, বা হচ্ছে ধরেন আপনার অডিও ফাইল। আর MP4 থাকলে বুঝতেছি ওইটা হচ্ছে ধরেন আপনার ভিডিও ফাইল। এরকম এই যে এসটিডি আইও মানে হচ্ছে এটার ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড, এসটিডি তে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইওতে বোঝা হচ্ছে ইনপুট আউটপুট। আর এই যে .h, এটা দিয়ে বোঝা যাচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল কি, ধরেন হচ্ছে আপনি এই যে এই জায়গায় কাজ করতেছেন, কাজ করার শুরুতেই আমি কিছু কিছু জিনিস ইউজ করছি, যেমন এই যে ফার্স্টে লিখছি মেইন। এখন এই মেইন মেইন জিনিসটা কি কাজ করবে, বা হচ্ছে ধরেন এই যে এখানে লিখছি প্রিন্ট। এখন প্রিন্ট জিনিসটা যে কিভাবে কাজ করবে, এই যে এগুলার যে ডেফিনেশন বা এগুলার যে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো লেখা আছে হচ্ছে আপনার এই যে স্ট্যান্ডার্ড আইও বা stdio এইচ, এই হেডার ফাইলটার মধ্যে। এই ফাইলটাকে হচ্ছে আমরা ইনক্লুড করে নিলাম, মানে ইনক্লুড সাইন দিয়ে এইভাবে লিখে ইনক্লুড করে নিলাম। তার মানে হচ্ছে স্টুডিও এইচ ফাইলের মধ্যে যা যা আছে আমার থিওরি লেখা, ওই থিওরিগুলোর মধ্যে যা যা আমার বলা আছে ওইগুলো দিয়ে আমি কাজ করব। যেমন এটাকে হচ্ছে আপনারা ইয়ার মতো চিন্তা করতে পারেন। ধরেন হচ্ছে আপনি ধরেন একটা গল্প পড়ছেন, এখন ওই গল্প থেকে আপনি একটা পরীক্ষায় কিছু একটা কোট লিখতে চাইতেছেন। এখন ধরেন আপনি একটা রবীন্দ্রনাথের একটা লাইন লেখার পর নিচে লিখে দেন যে রবীন্দ্রনাথের অমুক বইয়ের লাইন। তার মানে হচ্ছে ওই বইতে গেলে আপনি ওই লাইনের ব্যাখ্যা পাবেন, বা হচ্ছে ওই লাইনটা কোথা থেকে, মানে অমুক কবিতার লাইন, তাহলে ওই কবিতাটার মধ্যে গেলে আপনি এই লাইনটা পাবেন। এই কারণে এটাকে বলতে হচ্ছে আমরা হেডার ফাইল, মানে এই হেডার ফাইলের মধ্যে এই যে ভিতরে যে জিনিসগুলো আমরা ইউজ করতেছি, যে যেই ফরম্যাটগুলো ধরেন প্রিন্ট করার জন্য এইটা, বা হচ্ছে ধরেন এই যে মেইন লিখতেছি, এইগুলো যে কি কাজ করে, এইটা প্রোগ্রামকে আমরা বলে দিচ্ছি যে তুমি আগে হচ্ছে এই স্ট্যান্ডার্ড আইও এইচ, এই ফাইলটা নিয়েও, এই ফাইলের মধ্যে যা যা আছে ওগুলো আমি পরবর্তীতে আমার কোডে ইউজ করব। এটা হচ্ছে ধরেন আপনার ইয়ে কাজ। আর হেডার ফাইলের মধ্যে কি থাকে, এই যে এটা যে একটা হেডার ফাইল বললাম, এই হেডার ফাইলের মধ্যে হচ্ছে আপনার ওই যে বেসিক যে মানে এই যে মেইন বা প্রিন্ট এফ এরা কি কাজ করবে এদের লজিক গুলো ওইখানে লেখা থাকে। ধরেন ওইটাও একটা প্রোগ্রাম, ওইটা হচ্ছে সিস্টেমের মধ্যে আর কি ডিফল্ট ভাবে থাকে, ওইটাকে জাস্ট আমরা এখানে নিয়ে নিচ্ছি যে ওইটা থেকে আমরা এই কাজগুলো করব। দেন হচ্ছে, আচ্ছা এইটুক পড়ার পরে আমরা হচ্ছে ধরেন এই যে বললাম এই যে এইটুক মোটামুটি সব জায়গায় থাকে মেইন। মেইন, এরপর দেখেন একটা ফাঁকা ব্র্যাকেট দেওয়া আছে, এই মেইনকে বলতেছি আমরা একটা ফাংশন। ফাংশন কি করে, ধরেন মেইন মানে কি, ধরেন এই প্রোগ্রামটা যখন আপনি যেখানে এখানে দিয়ে তো আমরা রান করি, ওই যে আগের দিন দেখছিলাম একটা প্রোগ্রাম এখানে দিলে রান হয়, রান হয়ে ওটার মধ্যে যা যা কাজ করতেছে এগুলো দেখায় আমাকে। এখন মেইনের কাজ কি, মানে ধরেন এই যে কম্পিউটারকে যখন আপনি এখানে রান দিলেন, এখন তো অনেক কোড থাকবে কম্পিউটারের মধ্যে, কম্পিউটার
বুঝবে কিভাবে যে কোন জায়গা থেকে শুরু করবে কাজ করা, বা হচ্ছে কোন কোন লাইনের পর কোন লাইন পড়বে। আপনি তো ধরেন এই এখানে জাস্ট একটা লাইন আছে প্রিন্টের, এটা না থেকে অনেকগুলো লাইন থাকতে পারে, এখন কোন লাইনের পর কোন লাইন যাবে, বা ধরেন এই মেইনের বাইরে অন্য কিছু থাকতে পারে। তো মেইনটা কি করে, মানে কম্পিউটার হচ্ছে যখন কোডটা রান দেন আপনি, কম্পিউটার ফার্স্টে হচ্ছে আপনার কম্পাইলার যেটা, ও হচ্ছে আপনার এই মেইনকে খুঁজে আগে, মেইন কোথায় আছে। আপনার আগে পরে যাই থাক, ও হচ্ছে মেইনের পর মেইনের মধ্যে যেই জিনিসগুলো থাকে এইগুলোকে হচ্ছে ও এগুলাকে একটা একটা করে রান করে। ওই যে আপনাদের কম্পাইলার আর ইন্টারপ্রেটার পড়াইছিলাম না, কম্পাইলারে হচ্ছে জি আপনার, জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ইন্টারপ্রেটারে তো হচ্ছে নর্মালি লাইন বাই লাইন পড়ে, আর কম্পাইলার কি করে একসাথে কাজটা করে, একসাথে কাজ করার জন্য ও হচ্ছে আগে এই মেইন ফাংশনটাকে খুঁজে বের করে, দেন হচ্ছে মেইন ফাংশনের মধ্যের কাজগুলো করে। মানে এই মেইন হচ্ছে আপনার একেবারে বিগিনিং এ কম্পিউটার খোঁজে, এই হচ্ছে মেইন ফাংশন। এরপর আর যদি বলি, এই দেখেন পরে একটা লাইন দেখেন, এই যে দুইটা স্ল্যাশ ব্যাক স্ল্যাশ দিয়ে, এই যেমন দিস ইজ এ সিম্পল সি প্রোগ্রাম, এই লেখাটা আছে। এবার এটা হচ্ছে, এটাকে ধরেন এই লেখাটা হচ্ছে আমি বোঝার জন্য দিয়েছি যে এই লেখাটা কোনো কম্পিউটারে রান করবে না, মানে হচ্ছে ধরেন আপনি এই প্রোগ্রামটা আমি লিখলাম, এখন এখন 6 মাস পর আমার এই প্রোগ্রামটা আমার পড়া দরকার, বা হচ্ছে আরেকজন আমি কোড লিখলাম, আপনি ধরেন আপনার কোড তো সবসময় আপনি পড়বেন না, আপনি কোড লিখলেন আপনার ফ্রেন্ড পড়তে পারে বা আপনার টিচার পড়তে পারে এই কোডটা। তখন এই কোডটার কি কাজ, ধরেন আপনি একটা লিখতেছেন, জি ওইটা এখন এই, বলছি। হ্যাঁ এটা হচ্ছে আপনি ধরেন একজনকে জানাই দিবেন হ্যাঁ, যে আপনার এই প্রোগ্রামটা কি কাজ করবে। করো ঠিক আছে। কেউ কিছু বলতেছেন? জি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন আপনি একটা কমেন্ট, এখন ধরেন আপনি বলে দিলেন যে এটা একটা সিম্পল সি প্রোগ্রাম, বা ধরেন এখানে আমি বলে দিতে চাচ্ছি যে, সরি, এখানে ধরেন আমি বলতে চাচ্ছি যে এই এই লাইনটা পরের লাইনটা আমাকে প্রিন্ট করে দেয়, যে দিস লাইন প্রিন্টস এ টেক্সট, দিস লাইন প্রিন্টস সামথিং সামথিং। এইটুক ধরেন আমি লিখে রাখতে চাইতেছি যে ভবিষ্যতে যদি কেউ কোডটা দেখে তাহলে সে বুঝবে যে পরের লাইনটা কিছু একটা প্রিন্ট করে। এখন এই কমেন্টটা দেওয়ার জন্য ধরেন এইটা তো, এটা তো কোনো কাজ নেই, এটা জাস্ট আমি পড়ে বোঝার জন্য লিখতেছি। এখন এটা যদি এইভাবে রাখি তাহলে তো কম্পিউটার নর্মালি রান করার সময় দেখবে এটা কি লিখছে, এটা তো বুঝবে না, এরর দিবে। এই কারণে আমরা কি করি, এরকম দিয়ে ফার্স্টে দুইটা এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে দিই। দেখেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলতেছি আমরা কমেন্ট করা, মানে একটা কমেন্ট লিখে রাখলাম যে এই প্রোগ্রামটা কি কাজ করে, এটার জন্য একটা কমেন্ট লিখছি। তাহলে কমেন্ট আমরা কিভাবে লিখতেছি, এভাবে একটা দুইটা স্ল্যাশ চিহ্ন দিচ্ছি, এরপর যা খুশি আমি লিখতেছি। এটা হচ্ছে আমার কমেন্ট আকার। এটা এই যে কমেন্টের যে লাইনটা, এটা কখনো মানে প্রোগ্রাম রান করবে না, প্রোগ্রাম প্রোগ্রাম এটুকু ইগনোর করে যাবে। এটুকু হচ্ছে জাস্ট যে কোড লিখতেছে বা যে কোড পড়তেছে তার বোঝার সুবিধার জন্য আমি কমেন্ট করে রাখতেছি। যেমন দেখেন নিচের দিকে আমি অনেক কিছু কমেন্ট করে রাখছি, এই কমেন্ট করে রাখার ফলে এই নিচে যেগুলো আছে এগুলো কোনো রান হবে না। কিন্তু আমি যখন কোড পড়বো তখন আমি দেখলে বুঝবো যে ও আচ্ছা, এই এই ফাংশনটা এটা এই কাজ করে। বা এই যে এখানে ধরেন এটার সামনে আমি লিখে রাখলাম দিস ইজ মেইন ফাংশন বা মেইন ফাংশন, মেইন ফাংশন। তার মানে পরবর্তীতে যে দেখবে, মানে পরবর্তীতে আপনার কোডটা যে পড়বে সে বুঝবে যে আচ্ছা এটা মেইন ফাংশন। এরকম আপনি দিয়ে রাখতে পারেন। এগুলোর বলতেছি আমরা কমেন্ট করা। কমেন্ট আবার অনেকভাবে করা যায়, নর্মালি হচ্ছে যে এক লাইনের কমেন্ট আপনি হচ্ছে যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে করতে পারেন, অথবা আপনি যদি ধরেন অনেকগুলো লাইনের কমেন্ট করতে চান তখন হচ্ছে আবার অন্য সিস্টেম আছে, যেমন হচ্ছে হ্যাশ স্টার, এরপর দিয়ে আবার ধরেন এই পাশে আবার একটা স্টার হ্যাশ, স্টার হ্যাশ। এটার মধ্যে যদি ধরেন অনেকগুলো লাইনে কমেন্ট লেখা লাগলো তখন হচ্ছে আপনি এই মাঝখানে যা যা লিখবেন সবকিছু কমেন্ট হয়ে থাকবে। এটা হচ্ছে মাল্টি লাইনের কমেন্ট। আর ওই যে এক লাইনে কমেন্ট করলে শুধু জাস্ট ওই লাইনের শুরুতে দুইটা এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে দিবেন। দেন হচ্ছে আরেকটা জিনিস, সি প্রোগ্রাম যেহেতু আমরা শিখতেছি, একটা জিনিস দেখেন এই যে মোটামুটি যে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে সেমিকোলন আছে। যেমন এই লাইনের শেষে একটা সেমিকোলন, এই লাইনের শেষে একটা সেমিকোলন, শুধু এখানে নাই, ধরেন এটা একটা ফাংশন শুরু এখানে নাই আর এখানে নাই। এছাড়া মোটামুটি প্রত্যেকটা লাইনের শেষে ধরেন আমরা ওই যে বাংলা বা ইংলিশ লেখার সময় বাংলা ইংলিশ যেমন একটা লাইন শেষ হলে একটা ফুল স্টপ দেই বা বাংলায় দাঁড়িয়ে দেই, সেমিকোলনটা কাইন্ড অফ ওরকমই কাজ করে সি প্রোগ্রামে। যে এখানে বুঝাইতে চাইতেছি ধরেন এটা আমি দিলাম না, এখন কি হবে, প্রিন্ট, এই যে প্রিন্ট ফাংশনটা আমি লিখছি যে কিছু একটা প্রিন্ট করব আমি, ও বুঝবে না যে প্রিন্টটা কোন পর্যন্ত প্রিন্ট করব বা এরপর কি শেষ হবে কখন, এটাও বুঝতেছে না। কিন্তু আমি যদি এইখানে একটা সেমিকোলন দিয়ে দিই তাহলে ও বুঝে নেবে যে এই প্রিন্টের কাজটা এখানে শেষ। তার মানে আমরা সেমিকোলন কেন ইউজ করতেছি, আপনার কোনো একটা লাইনকে বা কোনো একটা স্টেটমেন্ট শেষ হয়েছে এটা বোঝানোর জন্য সেমিকোলন ইউজ করেছি প্রোগ্রামে। দেন আসেন আমরা রিক্যাপ করতেছি আর কি, ফার্স্টের দিনের কিছু কিছু টপিক আমি অলরেডি এটার মধ্যেই রিক্যাপ করে যাব। এটুক তো বুঝছেন, এই এই ফার্স্টের প্রোগ্রামটা বুঝছেন না?
এখানে যা যা বললাম, আমার জি হেডার স্যার। ফাইল বললাম, হেডার ফাইল বললাম, মেইন ফাংশন বললাম, কমেন্ট বললাম, আর হচ্ছে এটা মোটামুটি ধরেন একটা বেসিক সি প্রোগ্রামের স্ট্রাকচার। তো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, রান করলে আমাদের কি প্রিন্ট করবে? ধরেন এই ফার্স্টের একটু তো বললাম যে মুখস্থ কথাবার্তা লিখবো, ইনক্লুড স্টুডিওস মেইন লিখলাম, রিটার্ন করলাম। মাঝখানে আমরা কি কাজ করছি, এটা প্রিন্ট নামের একটা ফাংশনের মধ্যে এই লেখাটা প্রিন্ট করছি, যে হ্যালো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো এটা যদি আমরা রান করি, আমাকে কি করবে? এই দেখেন এখানে হ্যালো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এটা প্রিন্ট করে দেখাইছে। এখন এখানে আপনি এটা না লিখে অন্য কিছু লিখতে পারেন, যা লিখবেন ওইটাই দেখাবে। যেমন লিখলাম হচ্ছে হ্যালো জেড ইজ সার্চড, এটা লিখে যদি আমি রান করি, দেখেন হ্যালো জেড ইজ সার্চড প্রিন্ট করছে। এটা ধরেন একটা বেসিক, একেবারে বেসিক সি প্রোগ্রামের স্ট্রাকচার। এটা আমরা বাদ দিলাম, মানে এটা শেষ করলাম। দেন হচ্ছে ধরেন আরেকটা প্রোগ্রাম আমরা শুরু করি, মানে আরেকটু দেখি, নেক্সটের দিকে আগাই। এরপর আমরা ভেরিয়েবল পড়ছিলাম, কতগুলো ভেরিয়েবল ভেরিয়েবল বলছিলাম আমরা হচ্ছে যে চলকের মতন কাজ করে। তো এটার কয়েকটা টাইপ আমরা বলছিলাম মেবি, যে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ক্যারেক্টার টাইপ। যেমন এই দেখেন আমি এখানে এই যে এই আরেকটা প্রোগ্রাম শুরু করলাম, ইনক্লুড স্টুডিওস দিলাম বেসিক, তারপর হচ্ছে মেইন দিলাম, মেইন ফাংশন শুরু করলাম, আর লাস্টে যে রিটার্ন আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। একটু গেল মুখস্থ কথাবার্তা। এরপর হচ্ছে আমরা ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবল নেওয়ার জন্য কি করলাম, এই যে ইন্টিজার, ইন্টিজার মানে বলছিলাম আমরা পূর্ণ সংখ্যা যেগুলো আছে, দশমিক ছাড়া, নর্মাল যে সংখ্যা 1 2 3 4 বা এই টাইপের। তো এই যে একটা এইজ নামে একটা ভেরিয়েবল নিলাম, ধরেন ইন্টিজার লিখলাম মানে পূর্ণ সংখ্যা, এটা দিলাম এইজ। এইজ নামে একটা চলক নিলাম, চলকের ভ্যালু দিলাম 20, মানে ধরেন আমি একটা লোকের আহ ইয়ার মানে বয়স 20 ডিক্লেয়ার করলাম। আর এই দেখেন এই পাশে আবার একটা কমেন্ট করে লিখে রাখছে যে এটা একটা ইন্টিজার ভেরিয়েবল। আবার ধরেন তাপমাত্রা, মানে বয়স তো ধরেন মোটামুটি ফিক্সডই হয় মানুষের, যে 20 21 22 এরকম, এখানে এটা ইন্টিজার নিলাম। কিন্তু টেম্পারেচারের কথা যদি চিন্তা করি, টেম্পারেচার কিন্তু ওই যে 36.5 ডিগ্রি, 40 ডিগ্রি, 42.2 ডিগ্রি এরকম হইতে পারে। এই জন্য আমরা কি করছি, এটাকে ফ্লোট টাইপ নিয়েছি। ফ্লোট, যে আগের দিন আপনাদের বলছিলাম যে দশমিক সংখ্যা যেগুলো আছে, মানে দশমিক বা ভগ্নাংশের টাইপের যে সংখ্যাগুলো, ওইগুলোকে আমরা ফ্লোট দিয়ে ডিক্লেয়ার, ফ্লোটিং নাম্বার। তো এই ফ্লোটিং নাম্বারের জন্য আমরা হচ্ছে ফ্লোট লিখে, এরপরে ভেরিয়েবলের নাম লিখবো, নর্মালি ভেরিয়েবলের নাম লিখে, এরপর হচ্ছে আপনার ওই ভেরিয়েবলের ভ্যালু দিয়ে এই যে সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি লাইনটা। আর এই পাশে কমেন্টে জাস্ট লিখে রাখছি যে এটা একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল। আর একটা হতে পারে, ধরেন এগুলো তো নাম্বার, সবই নাম্বার, যে 1 2 হোক বা 1.2 হোক, 3.5 হোক এরকম। আর এক টাইপের হতে পারে, ধরেন আমরা যে টেক্সট লিখতেছি ABCD, এগুলো তো টাইপ অফ ভেরিয়েবল। এগুলোর আমরা বলতেছি ক্যারেক্টার। ইন্ডিভিজুয়াল যদি একটা ওই যে অ্যালফাবেটের লেটার গুলো নেই, ওইগুলোকে নিতেছি আমরা ক্যারেক্টার হিসাবে। ধরেন এই যে আমাদের পরীক্ষার যে গ্রেড, গ্রেড কি হতে পারে, A+, A- বা এরকম কিছু একটা হতে পারে। তো এটা তো নর্মাল আপনার ইন্টিজারের মধ্যেও পড়ে না, ফ্লোটিং এর মধ্যেও পড়ে না। এই কারণে এটাকে নিচ্ছি আমরা ক্যারেক্টার নামে। ক্যারেক্টারের সংক্ষেপে লিখতেছি ক্যার, CACR, CACR দিয়ে ক্যারেক্টার বোঝাচ্ছি। তো নাম দিলাম এটা গ্রেড। এরপরে এখন এইভাবে আমি ডিক্লেয়ার না করে, আমি কিন্তু ওই যে আগে আপনাদের দেখাইছিলাম, ধরেন এখানে ইন্টিজার এইচ নিলাম, ইন্টিজার এইচ নামে একটা ভেরিয়েবল নিলাম, কিন্তু এটার ভ্যালু কত আমি এখনো ফিক্সড করি নাই। পরবর্তী লাইনে গিয়ে আমি আবার এই যে এইচ সমান 20 দিয়ে দিতে পারি। এভাবেও করা যায়, মানে ফার্স্টে আপনি হচ্ছে ভেরিয়েবলের নাম, মানে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবেন যে ইন্টিজার টাইপের, ধরেন আপনার এইজ লাগবে, তারপর হচ্ছে আর কি লাগতে পারে, আপনার এইজের সাথে হচ্ছে ধরেন আপনার আহ আর কি থাকতে পারে, হাইট হইতে পারে স্যার, ধরেন হাইট। হ্যাঁ হাইট হইতে পারে। ধরেন না, হাইটটা হচ্ছে ধরেন আমরা ইয়াতে নেই, ফ্লোটিং পয়েন্টে নেই, কারণ হাইট তো ধরেন ফিক্সড থাকে না। ইন্টিজারের মধ্যে আর নেওয়া যায় আরেকটা কিছু, ধরেন আপনার পকেটে কয় টাকা আছে এটা নিতে যাচ্ছি, টাকা ফর এক্সাম্পল ধরে নিলাম। তো এইগুলো হচ্ছে ধরেন আপনি এই যে ইন্টিজার টাইপের নিলাম। এরপরে এই যে এইজ দিলাম 20, টাকা দিলাম হচ্ছে ধরেন, টাকা আছে আমার পকেটে 100 টাকা, এরকম আমি ডিক্লেয়ার করতে পারি। আবার এই যে ফ্লোটিং পয়েন্ট টেম্পারেচার এইরকম দিয়া পরের লাইনে আবার আমি নতুন করে হচ্ছে আপনার ফ্লোট, স্যার এক মিনিট। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আপনাদের, ধরেন হচ্ছে যে আচ্ছা আমি কমেন্টটা কেটে দিই, আপাতত কমেন্টটা দরকার নেই। এই যে হচ্ছে আপনার ফ্লোট নিলাম, এরপর হচ্ছে ধরেন যেটা বলছিলেন হাইট, HAGST হাইট, ধরেন হচ্ছে 5 ফুট, 5.5 ফুট ধরেন, 5.5। এইভাবে আমি ডিক্লেয়ার করতে পারি। এরকম আর কি ইন্ডিভিজুয়ালি একটা একটা করা যায়, অথবা ধরেন হচ্ছে আমি এখানে টেম্পারেচার লিখে রাখলাম, এরপর কমা দিয়ে হচ্ছে ধরেন এই যে হাইট HCI GST এইভাবে ডিক্লেয়ার করে রাখলাম। পরবর্তী লাইনে হচ্ছে আমি এখানে আর পরবর্তী লাইনে আর তাহলে ফ্লোট দেওয়ার দরকার নেই,
এখানে ধরেন এই হাইট ইয়া করলাম, আর পরবর্তী লাইন হচ্ছে টেম্পারেচারকে আবার টেম্পারেচারের ভ্যালু হচ্ছে ধরেন ওই যে 40.5 এরকম করতে পারি। এইরকম মানে ডিক্লেয়ার করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আপনি যখনই ডিক্লেয়ার করবেন তখনই ওইটার সাথে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি ইয়ে করবেন এই যে ওইটার সাথে হচ্ছে আপনি কি বলে আহ, আলাদা আলাদা করে ফার্স্টে হচ্ছে ডিক্লেয়ার করে রাখবেন। ধরেন হচ্ছে আপনি এখন জানেন না এজ কত, তো ফার্স্টে আপনি এজ নামে ডিক্লেয়ার করে রাখলেন, পরবর্তীতে ভ্যালুটা অ্যাসাইন করবেন। এগুলোও করা যায়, মানে দুই টাইপে ইয়া করা যায়। দেন হচ্ছে আমরা কি করলাম, ধরেন এই যে এজটা রাখছি, এখন এজটা তো প্রিন্ট করা লাগবে। প্রিন্টের জন্য ওই যে ফার্স্টের দিন আপনাদের বলছিলাম, ধরেন প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে প্রিন্ট করি, এরপরে যে এজ কথাটুকু লিখলাম, লিখে এটা যেহেতু দশমিক সংখ্যা এই কারণে আমরা একটা এই যে পার্সেন্টেজ সাইনের মতো একটা সাইন দিব, এরপর একটা ডি দিব। এই ব্যাকস্ল্যাশ এন্টার কাজ হচ্ছে ধরেন ব্যাকস্ল্যাশের না দিলেও কাজ করবে, এই ডি দিলাম। আর এরপর একটা কমা দিয়ে এই এইচ লিখে দিলাম, দেন হচ্ছে আপনার এই সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম। তাহলে ও কি করবে, এইচ নামের এই লেখাটুকু ফার্স্টে প্রিন্ট করবে, এইটুক এইচ। দেন এই যে পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি মানে ওই জায়গায় একটা সংখ্যা খুঁজবে, একটা ইন্টিজার সংখ্যা খুঁজবে, মানে পূর্ণ সংখ্যা খুঁজবে। এবং কোন সংখ্যাটা খুঁজবে সেটাও আমরা বলে দিচ্ছি, এইচ এইচ নামে যে ভেরিয়েবলটা আছে আমাদের উপরে, এইটার যে ভ্যালু 20, ওই 20টাকে প্রিন্ট করবে, মানে এইচ ইকুয়াল কোলন দিয়ে 20, এটা আমাদের প্রিন্ট করে দেখাবে। ধরেন আমরা যদি এটাকে একটু দেখতে চাই যে আসলে দেখাচ্ছে কিনা, এই যে ধরেন আমরা রান করলাম, এই দেখেন এইচ সমান 20 দেখাচ্ছে। এখন যদি 20 না থেকে হচ্ছে 22 থাকতো তাহলে হচ্ছে এখানে 22 দেখাইতো। দেন হচ্ছে যে টেম্পারেচার, টেম্পারেচার যদি আমরা দেখাইতে চাই সেম ভাবে টেম্পারেচার লিখলাম পার্সেন্টেজ দিয়ে, এই যে এখানে হচ্ছে পয়েন্টের পরে মানে পার্সেন্টেজ দিয়ে ডেসিমাল যেহেতু মানে পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টের মতো দিয়ে হচ্ছে ডি দিতাম। আর এখানে হচ্ছে এই যে একটা ইয়া লেখা আছে দেখেন দশমিক, একটু বড় করি আমি, এই দেখেন পার্সেন্টেজ দিয়ে তারপর হচ্ছে দশমিক 1F। 1F এর মানে হচ্ছে আপনি দশমিকের পর কয় ঘর প্রিন্ট করতে চাচ্ছেন ওইটা বলে দিচ্ছি। যেমন ধরেন হচ্ছে আমি যদি এটা প্রিন্ট করি টেম্পারেচার 36 আছে হচ্ছে ধরেন এরকম একটা সংখ্যা আছে আমার অনেক বড়। এবার এটা যদি আমি প্রিন্ট করি, দেখেন টেম্পারেচার আমাকে 36.5 দেখাচ্ছে, কিন্তু আমার ভ্যালু কিন্তু ছিল অনেক বড় 36.543। এখন আমি কয় ঘর দেখাইতে চাইতেছি এটা বলে দিব, যে দশমিকের পর এক ঘর প্রিন্ট করো, .1F মানে একটা ফ্লোটিং পয়েন্ট পর্যন্ত ডিক্লেয়ার করো, মানে প্রিন্ট করো। যদি এটা আমি 1F না বলে ধরেন হচ্ছে 2F বলতাম, তাহলে কি করতো 54 পর্যন্ত প্রিন্ট করার কথা। চলেন দেখি প্রিন্ট করে কিনা। এই দেখেন 54 পর্যন্ত প্রিন্ট করতেছে। আর একটু আগে আমরা যে এখানে একটা একটা স্ল্যাশ এন ছিল, এরকম ছিল, এটাকে মুছে দিয়েছিলাম ওই সময়। এটার কাজটা কি, এই যে সরি এখানে ছিল, এটা কি করে, এটা হচ্ছে একটা নিউ লাইনে যায়। ধরেন হচ্ছে এই যে প্রিন্ট আমি বয়সটা প্রিন্ট করলাম, এখন এই যে একটু আগে দেখেন বয়স প্রিন্ট করার পর যখন আমি টেম্পারেচার প্রিন্ট করছি, এখানে বয়সের সামনেই টেম্পারেচার চলে আসছে, দেখতে ভালো লাগতেছে না। এখন এটা যদি হচ্ছে ধরেন আমরা একটা লাইনে একটা একটা দেখাইতে চাই, এই জন্য কি করি, একটা লাইন এই ব্যাকস্ল্যাশ এন দিলে হচ্ছে ওই যে পরের লাইনে চলে যায় আর কি, আমরা যে এক লাইন শেষ করে আরেক লাইনে যাই, এটা বোঝানোর জন্য যে তুমি এইটুকু প্রিন্ট করো, এরপর আর এই লাইনে কিছু দেখাবো না, পরের লাইনে যাওয়া। এখন ধরেন এইটা যদি আমি রান করি তখন দেখবেন এক লাইন এইজ দেখাইতেছে, এই যে ফার্স্ট লাইন এইজ দেখাইছে, দেন পরের লাইনে গিয়ে টেম্পারেচার দেখাচ্ছে। সেম ভাবে মানে এটা কি হলো, আপনার পয়েন্ট দুই দশমিকের পর দুই ঘর পর্যন্ত দেখাবা, আর কি দেখাবা সেটা আমি বলে দিচ্ছি, যে টেম্পারেচার নামে যে ভেরিয়েবলটা আছে ফ্লোট নামের, এইটার যে ভ্যালু ওইটার দুই ঘর পর্যন্ত দেখাবো আমাকে। একইভাবে ধরেন হচ্ছে যে গ্রেডটা আমি প্রিন্ট করতে চাইলে, গ্রেড আছে এ, এই যে ক্যারেক্টার যেহেতু এটা সি ছিল এখানে হচ্ছে পার্সেন্টেজ সি দিলাম, মানে পার্সেন্টেজের মতো সাইনটা দিয়ে সি দিলাম। তখন আমাকে গ্রেড লেখাটা দেখাবা, এরপর পার্সেন্টেজ সি দেখাবা, মানে ওই সি এর ভ্যালু কোনটা, গ্রেড নামের যে ভেরিয়েবলটা আমি রাখছি উপরে ওইটার যে ভেরিয়েবলটা মানে ওইটার ভ্যালুটা ওটা প্রিন্ট করবা। এই কারণে এটা দিলে হচ্ছে গ্রেড সমান আমাকে সি দেখাবে, এই সরি এ দেখাবে, গ্রেড এ। দেন তো হচ্ছে আমার রিটার্ন করে দিলাম, শেষ। এটুকু বুঝছেন, এই প্রোগ্রামটা বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, 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 তাহলে আমরা আগাই। মোটামুটি অনেকখানি, এটা হচ্ছে ধরেন এইটুকুলো তো আপনাদের আগেও দেখাইছিলাম মেবি, মানে ভেরিয়েবল গুলা। জি স্যার, আহ, দেখাইছিল। হ্যাঁ, হ্যাঁ, এগুলাও থাকবে মানে পরীক্ষায় এই টাইপের জিনিসপত্র থাকবে। ধরেন হচ্ছে আপনাকে কোড হয়তো লিখতে হবে না থিওরি পরীক্ষায়, জাস্ট হচ্ছে আপনার যদি বলি হচ্ছে যেমন ওই মিডে যেরকম ছিল যে কি কি টাইপের ভেরিয়েবল হইতে পারে, তখন হচ্ছে আপনি যেমন ইন্টিজার লিখলেন একটা উদাহরণ দিলেন, ফ্লোট লিখলেন একটা উদাহরণ দিলেন, এই টাইপের। জি স্যার।
ওকে, দেন হচ্ছে এইটুকু গেল। দেন আমরা কি আর কি পড়া যায়? স্যার, একটা কথা আচ্ছা, বলতেছিলাম। ওকে, দেন হচ্ছে আচ্ছা আর একটা ব্যাপার, এই যে ধরেন আমরা বলে দিলাম কেন, কম্পিউটার তো নর্মালি বুঝে যে হচ্ছে ধরেন এই এর সামনে 20 লিখলাম, দশমিক নাই। কিন্তু এই সি প্রোগ্রামে ধরেন নতুন যে আরো মানে আরো আধুনিক যে প্রোগ্রামগুলো আছে যেমন পাইথন বা এই টাইপের প্রোগ্রাম, ওদেরকে আর কি এইভাবে বলে দেওয়া লাগে না যে এটা ইন্টিজার। ও হচ্ছে দেখে বুঝে নেয়, যেমন 20 লিখছি তার মানে ও বুঝে নেয় যে এটা পূর্ণ সংখ্যা, বা এটা টেম্পারেচার লিখতেছি ও বুঝে নেয় হচ্ছে এটা দশমিক সংখ্যা। কিন্তু সি প্রোগ্রামে এটা আপনার বলে দেয় আর কি নর্মালি, যে কোন টাইপের ভেরিয়েবল নিয়ে আমি কাজ করতেছি। কারণ আপনি ধরেন এই ক্যারেক্টার আছে একটা ভেরিয়েবল, ধরেন আপনি গ্রেড, এখন যদি আপনি এই জায়গায় একটা প্রোগ্রামের মধ্যে লেখেন গ্রেড ইকুয়াল, মানে ধরেন গ্রেডের সাথে হচ্ছে আপনি ওই যে এইচ যোগ করতে চান, এখন এটা তো লজিক্যালি সম্ভব না, গ্রেড হচ্ছে এ, এর সাথে তো আর 20 যোগ করা যায় না। আপনি হয়তো এই ফ্লোটের সাথে ইন্টিজার যোগ করতে পারেন, মানে থিওরিটিক্যালি আমাদের নর্মাল সেন্সে, কিন্তু ক্যারেক্টারের সাথে তো হচ্ছে আপনার ইন্টিজার বা ফ্লোট যোগ করা যায় না। এই কারণে আমরা হচ্ছে টাইপগুলো আগে বলে দিই, যে এই টাইপ মানে কোনটা কোন টাইপের ভেরিয়েবল, এই কারণে টাইপ মানে কোনটা কোন টাইপ হবে এটা লিখে দিই আমরা। লিখে দিলে সুবিধা হচ্ছে আপনি যখন যোগ বা বিয়োগ করতে যাবেন ও দেখবে যে দুইটা সেম টাইপের ভেরিয়েবল কিনা। যদি সেম টাইপের হয় তাহলে আমাকে যোগ করতে দিবে বা বিয়োগ করতে দিবে, না হলে আমাকে দিবে না, বলবে যে এরর। ওকে, পর্যন্ত গেলে আমরা হচ্ছে আবার ধরেন পরের একটু আগাই। এরপর আসেন হচ্ছে আমরা বেসিক কিছু প্রোগ্রাম দেখি, মানে বেসিক যোগ বিয়োগ এগুলো আপনারা পারেন। আহ ওকে, এইখানে ধরেন হচ্ছে আমরা বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই দেখবো। ধরেন এখানে যে সেম কাজ করছি আমরা, ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল নিছি, এ নিছি, এর ভ্যালু দিচ্ছি 10, বি নিছি, বি এর ভ্যালু দিচ্ছি 3। এখন আমি কি করলাম, এই 10 ফার্স্ট হচ্ছে আমি 10 আর 3 যোগ করতে যাচ্ছি। এখন কি করব, প্রিন্ট এফ দিলাম, সাম লিখলাম, ইকুয়াল দিয়ে পার্সেন্টেজ ডি দিলাম। এখন পার্সেন্টেজ ডি এর মধ্যে আমার কি যাবে, আমি চাচ্ছি পার্সেন্টেজ ডি এর মধ্যে আগে কি করছিলাম আমরা শুধু এ বা বি প্রিন্ট করছিলাম, কিন্তু এখন আমরা কি করতে চাচ্ছি ধরেন এ আর বি এর যোগফলটা প্রিন্ট করতে চাইছি। অথবা আপনি এখানে একটা কাজ করতে পারেন, এখানে আপনি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতে পারেন কমা দিয়ে, সাম, সাম ইকুয়াল এ প্লাস বি, সরি, এ প্লাস বি, এরকম রাখতে পারেন। দেন হচ্ছে এখানে আপনি সাম বলে দিতে পারেন। তাইলে ও জানে যে সামের মধ্যে হচ্ছে আমার এবি আছে, এবি কে এই পার্সেন্টেজের জায়গায় দেখাই দিবে। অথবা আপনি এইভাবে আলাদা করে সাম না করে আপনি ডিরেক্টলি ওকে যদি বলে দেন যে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু যোগ করে আমাকে যোগফলটা দেখাও, ও হচ্ছে আপনাকে যোগফলটা দেখাই দিবে। আর আমরা ভাগের কাজটা কিভাবে করি, যোগ পারলে তো বিয়োগও পারবেন, মানে যোগের জায়গায় জাস্ট বিয়োগ সাইনটা দিয়ে দিলে হবে। আর ভাগের জন্য আমরা নর্মালি ভাগের যে সাইনটা ইউজ করি ওই সাইনটা হচ্ছে আপনার কম্পিউটার কিবোর্ডে নাই, যে ওই যে একটা সোজা টান দিয়ে উপরে নিচে ডট ডট দিই, ওইটা নাই। এই কারণে আমরা ভাগের জন্য হচ্ছে এই সাইনটা ইউজ করি, এই যে স্ল্যাশ সাইন, মানে এ বাই বি, এরকম থাকলে আমরা বুঝবো একে বি দিয়ে ভাগ করব। এখন একে বি দিয়ে ভাগ করলে আমার নর্মালি কত হওয়ার কথা, 10কে 3 দিয়ে ভাগ করলে আমার 3.33 সামথিং আসার কথা, রাইট? কিন্তু আপনার কি বলে, যেহেতু আমার ইন্টিজার সংখ্যা, এটা হচ্ছে যে পার্সেন্টেজ দিয়ে দিছি দশমিকে, তাহলে ও কি করবে, আমাকে 3.3 কিন্তু দেখাইতে পারবে না, ও আমাকে দেখাবে শুধু 3। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো দেখেন যদি হচ্ছে আমরা এটা মানে এই রিমাইন্ডারটা আপাতত একটু রাখি, ধরেন হচ্ছে আমরা যোগ দেখলাম, তাহলে আমার নর্মালি সাম ইকুয়াল আসার কথা 10 আর 3 13, আর ডিভিশনে হচ্ছে 10কে 3 দিয়ে ভাগ দিলে যেহেতু 3.3 হয়, আমার বলা আছে দশমিক, ও আমাকে শুধু 3 দেখাবে। দেখি দেখায় কিনা। এই দেখেন, সাম দেখাচ্ছে 13, ডিভিশনে শুধু ওই দশমিকের আগেরটুকু দেখাচ্ছে আমাকে, যেহেতু ইন্টিজার সংখ্যার আমি যোগ বিয়োগ করতেছি। এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি পয়েন্ট এফ দেই বা .1f দেই, দেখি তো এটা দেখায় কিনা আমাদের। এটা দেখায় না, কারণ কি বলেন তো, এই যে ডিভিশনের রেজাল্ট 0 0 দেখাচ্ছে। কারণ হচ্ছে আমার এই যে ভেরিয়েবল দুইটা ছিল, এই দুইটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ছিল আমার ফার্স্টে। আমরা বলছি সেম টাইপের ভেরিয়েবলের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব, এবং সেম টাইপের ভেরিয়েবলের যোগ বিয়োগ করলে ওইটা রেজাল্টটা হচ্ছে আমার ওই সেম টাইপেরই আসবে। এই কারণে পয়েন্ট এফ দেওয়ার পর আমাকে কিছু দেখায় নাই। এটাকে হচ্ছে আবার মানে
কনভার্ট করা যায়, যেমন হচ্ছে আপনি দশমিকে দেখাইতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আবার এটাকে ফ্লোটে বানাই নিতে হবে আর কি, আগে থেকে এই পুরো জিনিসটাকে ফ্লোট আকারে ডিক্লেয়ার করে নিতে হবে, ওইটা আপনাদের আপাতত দরকার নেই। দেন আসেন আর একটা জিনিস যেটা কম্পিউটার সায়েন্সে খুবই ব্যবহার হয়, আপনাদের হয়তো লাগবে, সেটা হচ্ছে মড। এই যে এই সাইনটা দেখতেছেন পার্সেন্টেজ সাইনের মতো, মানে এটা হচ্ছে ওই যে কম্পিউটারে দেখবেন তার কিবোর্ডে একটা সাইন, পার্সেন্টেজ সাইন যেটাকে বলি আর কি নর্মালি আমরা, ওই সাইনটা, এই সাইনটা দিয়ে হচ্ছে আমরা ভাগশেষ বের করি। ভাগশেষ, ভাগশেষ জিনিসটা তো বোঝেন, মানে ভাগ করার পর ভাগফল বের হয় আর রিমাইন্ডার যেটা থাকে যায় আমাদের অবশিষ্ট, ওটাকে বলতে ভাগশেষ। এই জিনিসটা আমাদের প্রচুর লাগে, বা মানে কম্পিউটার সায়েন্সে ভাগশেষ বের করা। তো এই ভাগশেষটা বের করার জন্য আমরা এই সাইনটা ইউজ করি, এই যে উপরে একটা স্ল্যাশের মতো দিয়ে, এই পাশে একটা শূন্য, এই পাশে একটা শূন্যের মতো গোলা গোলা দিয়ে। তো এ বাই বি, এখন এ বাই বি মানে হচ্ছে 10কে 3 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পর ভাগফলটা না, ভাগফল দেখার জন্য হচ্ছে আমরা এ স্ল্যাশ বি দিব। আর অবশিষ্ট মানে 10কে 3 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট থাকে কত, আবার 3 3 9, এক থাকে অবশিষ্ট, ওই রিমাইন্ডারটা দেখার জন্য হচ্ছে আমরা এই এই সিম্বলটা ইউজ করি। চলেন দেখি এটা কি হয়। এই দেখেন, সাম হচ্ছে 13, আর ডিভিশন করলে ওই যে পূর্ণ সংখ্যায় 3.3 হওয়ার কথা, 3 দেখাইছে। আর রিমাইন্ডার থেকে যাচ্ছে আমার এক, মানে 3 3 9 হচ্ছে, আর রিমাইন্ডার বা অবশিষ্ট থাকতেছে 10কে 3 দিয়ে ভাগ করলে এক। এটা হচ্ছে আমার রিমাইন্ডারের মধ্যে দেখায়। তো আমরা কয়েকটা দেখলাম, অপারেশন দেখলাম, মানে অপারেটর দেখলাম। একটা হচ্ছে আপনার যোগ, আর একটা সেম ভাবে জানি আমরা বিয়োগ, এর পাশে ভাগ, এই পাশে হচ্ছে আমার অবশিষ্ট। আর গুণেরটা তো জানেন, গুণ হচ্ছে আমরা স্টার সাইন যেটা এটা ইউজ করি। যেমন এটা দিলে হচ্ছে আমার 3 × 30 দেখাবে, দেখেন ওই যে 30 দেখাচ্ছে, ডিভিশন লেখাটা চেঞ্জ করি নাই। তাহলে আমরা পাইলাম যোগ বিয়োগ গুণ ভাগ, আর একটা নতুন পাইলাম, সেটা হচ্ছে আপনার অবশিষ্ট বা রিমাইন্ডার। তাইলে হচ্ছে আমার বেসিক অপারেশন মানে বেসিক অপারেটর গুলো জানলাম আমরা। এরপরে হচ্ছে আহ এরপরে যদি একটু আগাই, আরো কিছু অপারেটর আছে। যেমন হচ্ছে ধরেন এগুলো তো গেলো আমাদের বেসিক মানে ম্যাথমেটিক্যাল অপারেশন। এরপর আরো কিছু অপারেশন থাকতে পারে, যেমন হচ্ছে ধরেন একজনের কাছে আছে 5 টাকা আর একজনের কাছে 8 টাকা। এখন আমি প্রোগ্রামকে বলতে পারি যে কার কাছে বেশি টাকা আছে বা কার থেকে কার কম আছে, কম বেশি বের করা, যেটা যে আপনারা স্কুল কলেজে থাকতে কিছু ম্যাথ করছেন, বড় ছোট কম বেশি। তো ওই টাইপের জিনিসগুলোর জন্য কিছু অপারেটর আছে, যেটাকে আমরা এই যে এইটা দিয়ে হচ্ছে বুঝাচ্ছে। ধরেন এক্স হচ্ছে ওয়াই হচ্ছে ছোট, এটা এটা মিন করতেছে। আবার হচ্ছে আমরা যদি ওই যে ছোট অথবা সমান দিতাম আগে, তো ওইটা দিলে হচ্ছে এই যে এইরকম দিয়ে আবার একটা ইকুয়াল সাইন দিবেন। অথবা যদি বড় দিতে চাই, এই বড়, এই হচ্ছে ইকুয়াল, বড় অথবা ছোট, অথবা যদি সমান সমান বোঝাইতে চাই, তখন হচ্ছে আমরা ইকুয়াল দিই। এখন দেখেন একটা সমস্যা হচ্ছে এখন, মানে ছোট বড় তো আমরা দেখাইতে পারতেছি যে এক্স এর চাইতে, এক্স ওয়াই এর চাইতে ছোট কিনা এটা চেক করো, বা হচ্ছে এক্স ওয়াই এর চেয়ে বড় কিনা এটা চেক করো, বা সমান ছোট অথবা বড় ছোট, এটা বলতে পারতেছি। কিন্তু দুইটা সংখ্যা সমান কিনা এটা কেমনি চেক করবো, এটা চেক করার একটা সমস্যা হচ্ছে, দেখেন এখানে আমি বলে দিচ্ছি এক্স এর ভ্যালু 5, এটার জন্য আমি একটা সমান সাইন আগে থেকে ইউজ করতেছি। এখানে ওয়াই এর ভ্যালু 8, এটা ডিক্লেয়ার করার জন্য আমি ইকুয়াল সাইন ব্যবহার করতেছি। এখন আমি এই জায়গায় যদি বলে দিই এক্স ইকুয়াল ওয়াই, তার তার মানে ও কি করবে, ওয়াই এর ভ্যালু যেটা আছে, ওয়াই এর ভ্যালু 8, এটাকে হচ্ছে ও আবার এক্স এর মধ্যে নিয়ে যাবে, মানে এক্স এর ভ্যালু 5-এর জায়গায় চেঞ্জ করে 8 বানায় ফেলবে। যেহেতু আমরা একটু আগে বলছি যে এই পাশে এক দিয়ে হচ্ছে আমরা ভ্যালু অ্যাসাইন করি, মানে ইকুয়াল সাইন দিয়ে অ্যাসাইন করি। এখন একটা সমস্যা না, এই সমস্যা সমাধানের জন্য ওরা কি করছে, এই যে চেক করার জন্য যে দুইটা ভ্যালু সমান কি না, এটা চেক করার জন্য একটা নতুন অপারেটর ইউজ করে। এটা হচ্ছে আমরা একটা সমান না দিয়ে ডাবল সমান দিই, মানে দুইটা সমান সাইন দিই। তাহলে একটা সমান সাইন দিয়ে আমরা কি করি, ভ্যালু অ্যাসাইন করি, মানে এক্স ইকুয়াল 5 মানে হচ্ছে এক্স এর মান 5, বা হচ্ছে এখানে যদি আমি লিখি এক্স ইকুয়াল ওয়াই, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই এর ভ্যালু, মানে ওয়াই এর ভ্যালু 8 থাকলে এটা হয়ে যাবে এক্স এর ভ্যালু, এরকম অ্যাসাইন করলাম। আর এক্স আর ওয়াই সমান কিনা বা দুইটা সংখ্যা সমান কিনা এটা চেক করার জন্য আমরা লিখি সমান সমান বা ইকুয়াল ইকুয়াল, এটা। এই হচ্ছে ধরেন এগুলাকে বলতেছি আমরা, ওই যে আগে যেগুলো বললাম এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন বা অপারেটর। দেন হচ্ছে এই যে এটা বড় ছোট ছোট বড় এগুলা বের করলাম বা সমান, এগুলাকে বলতেছি আমরা রিলেশনাল অপারেটর। এখানে আমি একটু লিখে রাখি, ধরেন কমেন্ট করে যদি লিখতে চাই, রিলেশনাল অপারেটর। অপারেটর কি কি আছে আমার, অপারেটর এখানে আছে হচ্ছে ধরেন আপনার বড়, মানে ছোট, বড়, ছোট অথবা সমান, আহ বড় অথবা সমান, আর একটা আছে আমার ইকুয়াল ইকুয়াল। এইগুলো হচ্ছে আমার রিলেশনাল অপারেটর।
আর এই আগে যেগুলো পড়ছিলাম এগুলোকে বলতেছি আমরা ম্যাথমেটিক্যাল অপারেটর, বা হচ্ছে এগুলোকে ধরেন হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। এগুলোর মধ্যে আমার কি আছে, যোগ আছে, বিয়োগ, গুণ, ভাগ, আর একটা নতুন যেটা বললাম এটা হচ্ছে মডুলাস, বা হচ্ছে আপনার রিমাইন্ডার। তো রিমাইন্ডারের একটা নাম আছে যেটা বলা হয় না মডুলাস, মানে হচ্ছে আপনার অবশিষ্ট বের করা। এই এখন ধরেন, এই তো গেল হচ্ছে আমার অপারেটর আছে, ধরেন এই দুই টাইপের বললাম আমরা, রিলেশনাল অপারেটর আর হচ্ছে আপনার এটাকে বলতেছি হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল অপারেটর। অপারেটর, ওকে। এখন দেখেন এই জিনিসগুলো দিয়ে আমরা মোটামুটি অনেকখানি কভার করে ফেলছি। রিলেশনাল অপারেটর আর হচ্ছে বললাম হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। দেন হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে যদি আগাই, সামনের দিকে আগাইলে হচ্ছে আমরা নতুন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ধরেন এই যে এইখানে দেখেন অলরেডি আমি একটা জিনিস ইউজ করে ফেলছি, ইফ। ধরেন আমাদের প্রোগ্রামে অনেক কিছু, এই যে ধরেন আপনাদের গ্রেড যখন আমরা বানাই, ধরেন আপনাকে কেউ একজন বললো যে একটা সফটওয়্যার বানাও, বা হচ্ছে একটা কিছু করুন, যে হচ্ছে দুইটা শর্ত চেক করবেন, যদি ধরেন হচ্ছে 50-এর বেশি হয় তাহলে পাস, 50-এর কম পাইলে ফেল। ধরেন হচ্ছে আমি এক্স এর ভ্যালু দিলাম 50, না 50 না, এটা ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে ধরেন 55। আর এইখানে একটা ভ্যালু রাখলাম রেজাল্ট, আর এস ইউ এল টি, রেজাল্ট। এখন আমি একটা প্রোগ্রাম বানাইতে চাইতেছি, ধরেন হচ্ছে এই রেজাল্ট চেক করব, যে আমার রেজাল্টের যে মানে মানটা, এই এক্স এর মানটা যদি ওই রেজাল্ট বা হচ্ছে এইটাকে ধরেন হচ্ছে আমি রেজাল্ট ইয়া নেই, পাস মার্ক নেই, মানে পাস মার্কের চাইতে বেশি যদি পায় তাহলে হচ্ছে প্রিন্ট করে দিব পাস, PASSED পাস্ট। আর নাইলে হবে ফেল। ধরেন শুধু পাস করছে কিনা এটা চেক করতে চাইতেছি, তাইলে আমি কি করব, এই যে একটা এই যে নতুন মানে শর্ত চেক করার জন্য যে এটা যদি হয় তাহলে এটা করো, এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে ইফ। মানে ইফ দিস, তাহলে প্রিন্ট করো। মানে ইফ দিয়ে, যে দেখেন ইফ এর সামনে একটা ব্র্যাকেট দিছি আর লাস্টে একটা ব্র্যাকেট দিছি, তার মানে হচ্ছে এই ইফের পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার যে শর্তটা লেখা আছে, এই শর্তটা যদি সত্যি হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর নাইলে কিছু প্রিন্ট করবে না ও। তো এখন দেখেন আমার নর্মালি এক্স এর ভ্যালু কত দিছি আমি, 55, আর পাশের ভ্যালু দিলাম হচ্ছে ধরেন 50-এ ধরেন ধরলাম অথবা ধরেন 40-এ ধরলাম পাস। এখন ও এখানে যাবে, এটুক তো ও জানে যে এক্স এর ভ্যালু 55 আর আপনি ধরেন পাস মার্ক হচ্ছে 40। এখানে পাস মার্কে লিখে দিই, পাস মার্ক, পাস মার্ক। এখন ও এখানে যাবে, ওখানে গিয়ে চেক করবে এক্স এর ভ্যালু কি পাস মার্কের চাইতে বেশি কি না, যদি বেশি হয় তাহলে প্রিন্ট করবে পাস্ট। তো নর্মালি আমার 40-এর চাইতে 55 বেশি, তাহলে হচ্ছে আমার এটা প্রিন্ট হওয়ার কথা। চলেন দেখি এটা প্রিন্ট করে কিনা। এই দেখেন পাস দেখাচ্ছে। এখন যদি আমার এটা না হয়ে 55 না পায়, ধরেন কেউ একজন পাইছে 35, বা ধরেন হচ্ছে 32, এখন এখানে যখন যাবে দেখবে যে 32 পাস মার্কের চাইতে কম, মানে এই শর্তটা পূরণ হচ্ছে না এক্স, কিন্তু এখন এটার ভ্যালু আসতেছে ফলস, মানে এক্স ইজ নট, আমরা চেক করতেছি বড় কিনা, কিন্তু আমার আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে ছোট, তার মানে এটা ফলস, এটা সত্য হচ্ছে না। সত্য না হলে এই এটার মাঝখানে ব্র্যাকেটের মধ্যে যে কথাটা আছে এটা কিছু প্রিন্ট করবে না ও। এখন যদি আমরা দেই, দেখেন কিছু প্রিন্ট করতেছে না, মানে ওর কাছে ও এটা পায় নাই। এখন ধরেন হচ্ছে আমি তো শুধু এটুকু দেখাই দিলাম যে কিছু প্রিন্ট করতেছে না, কিন্তু আমরা চাইতেছি আরেকটু শর্ত বাড়াইতে, যে যদি 55-র বেশি পায় তাহলে পাস দেখাও, আর 55-র কম পাইলে তুমি হচ্ছে ওকে ফেল দেখাও। তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা দেখাচ্ছি, তখন হচ্ছে আমরা একটা আরেকটা জিনিস ইউজ করি, সেটাকে আমরা বলতেছি ফেল, মানে হচ্ছে এলস এলস কন্ডিশন। মানে ধরেন এই যে মার্কস 65, যদি হচ্ছে মার্কস 50-এর চাইতে বেশি অথবা সমান হয় তাইলে প্রিন্ট করবা পাস। আর যদি 50-এর চাইতে বেশি না হয়, মানে এই শর্তটা পূরণ না হয়, দেন তুমি প্রিন্ট করে দেবা ফেল। মানে 50-এর চাইতে বেশি অথবা সমান যদি না পায়, তার মানে 50-এর চাইতে কম পাইছে, কম পাইলেও তো কিছু একটা দেখাইতে হবে। যে সেই জন্য আমরা কি করলাম, এখানে আমরা এলস দিলাম, মানে ইফ এলস, মানে ইফ দিস হ্যাপেন্স দেন ডু ইট, এলস, অথবা মানে এটা যদি না হয় দেন তুমি এটা প্রিন্ট করো। এখন দেখেন আমার মার্কস পাইছি আমি 65, এখন 65 যেহেতু 50-এর চাইতে বেশি, দেন আমাকে প্রিন্ট করে দিবে হচ্ছে ও
পাস। পাস। এখন যদি আমি ধরেন 65-কে উল্টায় একটা কিছু করে দিই, ধরেন হচ্ছে পাইছে 15, দেন 15 পাইলো, ওর প্রোগ্রামে এখানে আসলো, দেখলো এটা মানতেছে না, মানে 15 হচ্ছে 50 চাইতে বড় না, তার মানে এটা প্রিন্ট হবে না। তাহলে কি করবে? তাহলে হচ্ছে ও এখানে যাবে, এলসে যাবে। ইফ যদি না হয়, ইফের শর্তটা যদি পূরণ না করে, তখন হচ্ছে এলসের মধ্যে যে শর্তটা এটাও প্রিন্ট করবে। তার মানে এখন হচ্ছে আমাকে দেখাবে যেহেতু 50 চাইতে কম পাইছে, 15 পাইছে, দেন এটাকে হচ্ছে আমাকে ফেল দেখাবে। দেখেন ফেল দেখাইছে। এখন এখানে শুধু ইফ এলস না থেকে আরেকটা জিনিস থাকতে পারে, ধরেন ইফ দিস, অথবা এটা অথবা এটা, মানে অনেকগুলো অথবা থাকতে পারে। ধরেন হচ্ছে যে গ্রেডিং সিস্টেমে যদি আমি বলি যে 80-র উপরে পাইলে এ প্লাস, অথবা 70 থেকে 80-র মধ্যে পাইলে হচ্ছে এ, বা 70-এর নিচে পাইলে হচ্ছে এ মাইনাস, এরকম একটা শর্ত থাকতে পারে। তখন আমরা কি করি ধরেন, তখন আমরা এখানে এলস এর সাথে আরেকটা ইফ দিই, এলস ইফ। এলস ইফ, দেন সবগুলা এলস ইফ দেওয়ার পর এলস ইফ, এটার মধ্যে ধরেন হচ্ছে আরেকটা এরকম থাকবে, এখানে একটা শর্ত থাকবে, এখানে ধরেন হচ্ছে আমি একটা কিছু প্রিন্ট করব, দেন একেবারে লাস্টে গিয়ে থাকবে এলস, মানে এই উপরের কোনো একটাও যদি সত্য না হয়, দেন হচ্ছে আমার এলস এর পরেরটা প্রিন্ট করবে। আহ, ধরেন হচ্ছে এই যে যেমন এটা দিলাম হচ্ছে, ধরেন এখানে আমি একটা শর্ত দিলাম, 80-র উপরে যদি পায় দেন প্রিন্ট করো এ প্লাস, সরি এ প্লাস। আর যদি হচ্ছে এটার মধ্যে ধরেন শর্ত দিলাম হচ্ছে 80 মার্কস, MARKS মার্কস, এটা যদি হচ্ছে ধরেন আহ দুইটা শর্ত লাগবে এখানে, যে 80-র উপরে, 80-র চাইতে কম, মার্কস ইজ লেস দেন ইকুয়াল, লেস দেন হচ্ছে 80, এবং এখন এই যে এবং শর্তটা দেওয়া লাগতেছে, এই জন্য আমরা ইউজ করি এন্ড, দুইটা এন্ড সিম্বল দিই আমরা, দিয়ে হচ্ছে লিখি মার্কস, MARKS মার্কস গ্রেটার দেন ইকুয়াল 70। মানে মার্কস যদি 80-র চাইতে কম হয় এবং মার্কস যদি 70-এর চাইতে বেশি হয়, তাইলে ধরো প্রিন্ট করো আমাকে এ, বা ধরেন হচ্ছে এখানে বি দিলাম, বি, বি প্রিন্ট করো। আর যদি এইগুলো একটাও না হয়, দেন হচ্ছে আমাকে প্রিন্ট করে দাও, ধরেন এখানে দিলাম প্রিন্ট করে দাও ফেল। ও কি করবে? 15 পাইছে, আমাকে লজিক্যালি এটা চেক করবে, এটাও মিলতেছে না আমার, পরের এইটাও মিলতেছে না, মানে 80 আর 70-এর মধ্যেও থাকতেছে না, দেন হচ্ছে আমাকে লাস্টেরটা চেক, মানে এই দুইটার একটা সত্য হইতেছে না, এখন হচ্ছে তার মানে ও ফেল। মানে অনেকগুলো শর্ত চেক কর, আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে এলস ইফ দিছি, সরি এটা তো লাস্টেরটা শুধু এলস থাকবে, মানে কোনো শর্ত যদি না হয় দেন একেবারে লাস্টেরটা, মানে যদি এইটা অথবা এইটা অথবা এরকম আরো অনেকগুলো থাকতে পারে, আর লাস্টে হচ্ছে গিয়ে আপনার ইয়ে করে দিবে, লাস্টে হচ্ছে দেখবে একেবারে কোনোটাই যদি না হয় দেন হচ্ছে এটা এরর দিচ্ছে। এরর দেওয়ার কারণ কি? আচ্ছা, এলসে এই ব্র্যাকেটটা নাই, মানে এলসে তো আমার শর্ত হচ্ছে কিছু না হইলে এটা ফেল। এখন যদি হচ্ছে ধরেন আমি 70-এর ঘরে কিছু একটা পাই, ধরেন আমি 72 পাইলাম পরীক্ষায়, দেন আমাকে লজিক্যালি বি প্রিন্ট করে দিছে, মানে বি পাইছি আমি। তো ফার্স্টে কি করছে, ধরেন 72 পাওয়ার পর ওইখানে আসলো, দেখলো হচ্ছে যে মার্কস 80-র চাইতে বড় অথবা সমান কিনা, না, তার মানে এটুকের কাজ করবে না। দেন গেল এলসিফ, এলসিফের ঘরে দেখলো মার্কস 80-র চাইতে কম কিনা এবং 70-এর চাইতে বেশি কিনা, ওকে এটা ম্যাচ করতেছে, তাহলে হচ্ছে আমি বি পাইছি। আর ওই যে ফার্স্টে যখন 15 ছিল তখন দেখতো এটাও কাজ করে নাই, এটাও কাজ করে নাই, দেন যখন কিছুই কাজ করে নাই তখন হচ্ছে আমার ফেল করাই দিছে, যে তুমি এটাও পাও না এটাও পাও না, তার মানে তুমি ফেল। এখন এই যে কাজগুলো করলাম এটাকে বলতেছি আমরা কন্ডিশনাল, মানে কন্ডিশন দিচ্ছি আমরা, যে এই শর্ত শর্ত মানে কন্ডিশন তো শর্ত, যে এই শর্ত মানলে এটা, এই শর্ত না মানলে এটা। তো এই প্রোগ্রামকে আমরা বলতেছি কন্ডিশনাল, এটাকে বলতেছি কন্ডিশনাল। ওকে, কন্ডিশনাল, ওকে, আমরা কন্ডিশন দেখলাম। এইরকম কন্ডিশনের মতো আর একটা জিনিস আছে, এটা যদি হচ্ছে আমরা খুব একটা ইউজ করি না, তারপরও যেহেতু একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখে রাখি, এটা নর্মালি হচ্ছে কেউ ইউজ করে না। ওই কন্ডিশনের মতোই ধরেন এখানে হচ্ছে আমরা কেস দিয়ে ইয়ে করব, ধরেন ডে, ওই যে ধরেন হচ্ছে আমরা একটা ইয়ে বানাইতে চাইছি যে আজকে কি বার, এটা প্রিন্ট করো, যদি আজকে সপ্তাহের ফার্স্ট ডে হয় তাহলে হচ্ছে শনিবার, সেকেন্ড ডে হলে রবিবার, থার্ড ডে হলে সোমবার, এরকম প্রিন্ট করো। এরকম প্রিন্ট করার জন্য আমরা কি করি, এরকম একটা ইফ এলস এর মতো একটা আছে সুইচ,
মানে সুইচ করব আমরা। ধরেন হচ্ছে ওই যে ইলেকট্রিক সুইচের মতো, যে যদি হচ্ছে আমি এই যে ধরেন এখানে ভ্যালু দিছি 3, 3 মানে হচ্ছে 3 নম্বর সুইচটা চাপ দাও। 3 নম্বর সুইচ চাপ দিলে কি হবে, মানডে প্রিন্ট করবে। আর যদি হচ্ছে এখানে ধরেন 2 দিই, দিয়ে নাম্বার 2, তার মানে 2 নম্বর লাইন যেটা আছে কেস 2, কেস 2টা প্রিন্ট করো। মানে অনেকগুলো কেস আছে, আমার কেসগুলো ডিক্লেয়ার করে রাখবো, যে কেসটা আমি প্রিন্ট করতে চাই ওই কেসটা প্রিন্ট করবে। আর প্রিন্ট করার পর কি করবে, নর্মালি হচ্ছে ধরেন এক লাইন প্রিন্ট করলো, এক লাইন প্রিন্ট করে তো আবার পরের লাইনও প্রিন্ট করার কথা বা পরের লাইন খোঁজার কথা। এই কারণে আমরা বললাম যে তোমার এই লাইন প্রিন্ট করার মানে কাজ শেষ। কাজ শেষ মানে আমি হচ্ছে এখানে ইয়ে করে যাচ্ছি। সরি, আমি একটু আহ, সমস্যা নেই স্যার। হ্যাঁ, যেটা বলতেছিলাম আপনাদের, মানে এই কেস হচ্ছে আর একটা সিস্টেম, যেখানে হচ্ছে আমি ধরেন কেস দিলাম, এখন যেটা বলতেছিলাম ধরেন এই কেসটা প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর পরের লাইনে আমি যাব না। এই কারণে আমরা কি করি, ব্রেক দিয়ে দিই। ব্রেক মানে এই কাজগুলো শেষ, মানে এই সুইচের মধ্যে যা ছিল এর মধ্যে যে কোনো একটা প্রিন্ট করে ব্রেক করে বের হয়ে যাও। মানে ব্রেক মানে এই কাজটা এই ব্র্যাকেটের মধ্যে যে পরের লাইনগুলো আর চেক করবে না, ব্রেক করে বের হয়ে যাবে। এই জন্য ইউজ করি ব্রেক স্টেটমেন্ট। এগুলো হচ্ছে জাস্ট ছোটখাটো জিনিস, এগুলো হচ্ছে আপনার যদি প্র্যাকটিক্যালি কেউ কাজ করেন তখন হচ্ছে এগুলা দেখতে দেখতে শিখে যাবেন। এগুলো অত ডিটেল দরকার নেই। তাহলে আমরা কন্ডিশন দেখলাম, সুইচ কেস দেখলাম, ওইদিকে হচ্ছে আমরা অপারেটর গুলো দেখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, প্লাস হচ্ছে যে রিলেশনাল অপারেটর দেখলাম, বড় ছোট বা শুধু ইকুয়াল আর ডাবল ইকুয়ালের মধ্যে একটা পার্থক্য দেখলাম। দেন হচ্ছে আমরা ইফ দেখলাম, ইফ এলস দেখলাম। তারপর হচ্ছে সুইচ এক্সাম্পল দেখলাম। এরপর আসেন আরেকটা কাজ আমরা করি, এরপর হচ্ছে আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো লুপ। লুপটা কি, ধরেন হচ্ছে লুপটা প্রচুর ইউজ হয়, প্রচুর, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একেবারে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে লুপ। লুপ লুপ কথাটার মানে হচ্ছে ঘোরা, মানে সাইক্লিক আকারে বা চক্রাকারে ঘোরা। এখন ধরেন আপনি, আপনাকে কেউ একজন বললো যে এমন একটা প্রোগ্রাম লেখো যেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিবে, মানে 1 থেকে 10 পর্যন্ত লিখবে। এখন আপনি যদি লুপ মানে নর্মালি চিন্তা করেন, আপনি কি করবেন, এরকম একটা প্রিন্ট এফ নিবেন। প্রিন্ট এফ নিবেন, প্রত্যেক প্রিন্ট এফ এর মধ্যে হচ্ছে 1 প্রিন্ট করবেন। সরি, মাঝখানে যাবে আর কি এটা। প্রিন্ট এফ এর মধ্যে 1 প্রিন্ট করবেন, আবার হচ্ছে প্রিন্ট এফ এর মধ্যে 2 প্রিন্ট করবেন। এরকম করে 100 বার প্রিন্ট এফ লিখবেন। কিন্তু এটা তো কোনো লজিক্যাল সলিউশন হইলো না। ধরেন হচ্ছে আপনি 100 পর্যন্ত বা যদি ধরেন 1000 পর্যন্ত প্রিন্ট করা লাগে, তখন আপনি 1000 বার তো আর প্রিন্ট এফ লিখবেন না। এই ধরনের কাজগুলো ধরেন হচ্ছে যে কম রিপিটেটিভ কাজ, যে সেম টাইপের কাজ আমি ধরেন বারবার করতেছি, বারবার প্রিন্ট এফ বা এই টাইপের ফাংশন ইউজ না করে আমি কি করতে পারি, একটা ফর্মুলার মতো বানাইতে পারি। যে ধরেন আমি উম, প্রথমবার যাব, প্রথমবার গিয়ে 1 প্রিন্ট করব। 1 প্রিন্ট করার পর আবার পরের বার যখন যাব, মানে দ্বিতীয়বার যখন যাচ্ছি তার মানে 2 প্রিন্ট করব, তৃতীয়বার যাচ্ছি 3 প্রিন্ট করব। এরকম একটা জিনিস চিন্তা করতে পারেন। অথবা যদি আমি একটু রিয়েল লাইফের এক্সাম্পল চিন্তা করি, লুকটা কেমন, ধরেন হচ্ছে আহ, আপনি উম, ঢাকা ঢাকা থেকে শরীয়তপুরে আপ ডাউন করতেছেন। এই যে যাচ্ছেন আসতেছেন যাচ্ছেন আসতেছেন, প্রত্যেকবার ধরেন হচ্ছে আপনি একটা করে ব্যাগ বা হচ্ছে একটা কিছু ঢাকায় নিয়ে যাচ্ছেন শরীয়তপুর থেকে। এই যে চক্রাকারে সেম কাজটা আপনি করতেছেন, ধরেন এইবার আসলেন একটা ব্যাগ নিলেন, পরের বার আসলেন আরেকটা ব্যাগ নিলেন। এই যে সেম ওয়েতে একই কাজ একই পাথে বারবার করতেছেন, এটাকে বলতেছি আমরা লুপ। মানে লুপ দিয়ে কি করতে পারি, আমরা অনেকগুলা কাজ যদি সেম টাইপের হয় ওইটাকে হচ্ছে খুব ছোট করে দেখাই মানে এক জায়গায় নিয়ে আসতে পারি। একটা ছোট 1 লাইন বা 2 লাইনের মধ্যে আমরা এই কাজটা করে ফেলতে পারি। যেমন যে উদাহরণটা আপনাদের ফার্স্টে বললাম, যে ধরেন 1 থেকে আমি 5 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। এখন এটা প্রিন্ট করার জন্য আমি যেটা বললাম নর্মাল লজিকে আমরা কি করতে পারি, এতক্ষণ যা শিখছি তাতে হচ্ছে প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 4 এভাবে করে 5 পর্যন্ত প্রিন্ট করতে পারি। এখন ওইটা না করে আমরা কি করলাম, একটা লুপ লিখবো। লুপ, ধরেন এই লুপ, লুপে কি করবে আমাকে প্রিন্ট, লুপে আমরা প্রিন্ট করতে চাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত। এখন এই লুপ কয়েক টাইপের হতে পারে। ফার্স্টে যেটা আমরা দেখবো এটা হচ্ছে ফর লুপ, নাম বলি আমরা যেহেতু ফর কিওয়ার্ডটা দিয়ে লিখতেছি। ফর কিওয়ার্ড দিয়ে
এটা সিম্বল হচ্ছে ফর এর মধ্যে যে একটা ব্র্যাকেট হবে ফর লেখার পরে, ব্র্যাকেটের মধ্যে আপনি একটা ভেরিয়েবল নেবেন। ভেরিয়েবল ওই যে আমরা আগে যেরকম নিছিলাম এইজ, টেম্পারেচার, ওরকম একটা ভেরিয়েবল নর্মালি আমরা আই বা যে কোনো একটা কিছু নেই, আই নিতে পারেন, এবিসিডি যা খুশি নিতে পারেন। ওটার ভ্যালু নিলাম এ। দেন বললাম এই এ এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5-এর সমান বা ছোট না হয়, এই যে একটু আগে আমরা রিলেশন আর অপারেটর দেখলাম, বড় ছোট ছোট বড় এরকম দেখলাম। দেন এটাকে কি করো, যতক্ষণ পর্যন্ত না হয় তখন তখন পর্যন্ত মানে 5-এর ছোট বা সমান, মানে 5-এর সমান না হয় বা ছোট, যতক্ষণ পর্যন্ত ছোট থাকে আর কি, 5-এর চাইতে ছোট বা সমান না থাকে ওই পর্যন্ত হচ্ছে আমি আই এর ভ্যালু 1 করে বাড়াবো। এই কাজটা আমি করতেই থাকবো, মানে কন্টিনিউসলি করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু না হয়। ধরেন ফার্স্টের বার এখন তাহলে আমার কি আছে, ফার্স্টে যখন আমি এই লুপে এই লাইনটা ধরবে আমার প্রোগ্রামে, তখন এই লাইনটা দেখবে আই এর ভ্যালু 1। ওকে, আই এর ভ্যালু 1 হলে এই লুপের মধ্যে যাবে, মানে এই ফর লুপটার মধ্যে ঢুকবে। ঢুকে কি বলছে, ওকে প্রিন্ট নাম্বার স্পেস দিয়ে ওই যে পার্সেন্টেজ ডি দিলাম, ডি দিয়ে এখানে কি প্রিন্ট করবো, ডেসিমালে আই এর ভ্যালু, তাই আই এর ভ্যালু আমার কত আছে 1, এই একটা এখানে প্রিন্ট করে দিল। দেন এই যে বললাম না কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এই ফর লুপটা হচ্ছে আপনার এই 5 পর্যন্ত যতক্ষণ আই এর ভ্যালু না হয় ততক্ষণ পর্যন্ত এই 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 লাইনটা চলতেই থাকবে। এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু লিখছেন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কাজটা চলতেই থাকবে। তো ফার্স্ট হচ্ছে আপনার এই ইয়াটা প্রিন্ট করলো, মানে হচ্ছে আপনার আই এর ভ্যালুটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পর আবার এখানে যাবে, যাওয়ার সময় একটা কাজ হবে, সেটা হবে কি যে আই এর ভ্যালু প্রিন্ট করার পর পরবর্তীতে আবার শুরু করার আগে আই এর ভ্যালুটা এক বাড়ায় নিবে ও। আই এর ভ্যালু আগে ছিল 1, এবার হচ্ছে আমি লিখে দিলাম i+1, তার মানে এখন আই এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 2 মনে মনে, এটা আর কি এখানে মানে কম্পিউটার নিজের মতো করে বাড়ায় নিবে। বাড়ায় দিলে এবার হচ্ছে আই এর ভ্যালু 2। 2 এর জন্য আবার যখন এটার মধ্যে ঢুকবে তখন ও জানে আই এর ভ্যালু 2, এখানে 2 প্রিন্ট করবে। দেন হচ্ছে আবার 3, এরকম করে করে যখন 5 হবে 5টাও প্রিন্ট করবে, যেহেতু 5 সমান সমান। কিন্তু 5-এর পর যখন 6 হয়ে যাবে তখন এখানে আসবে, আসার পর দেখবে এই শর্তটাও ফিল আপ করতেছে না, মানে আই এর ভ্যালু যখন 6 হয়ে গেছে তখন তো আমার এই কন্ডিশনটা ফলস, যে আই লেস দ্যান অর ইকুয়াল 6, 5 না, তার মানে 6 তো আর ছোট বা সমান না 5-এর। দেন ও এটা থেকে বের হয়ে যাবে, মানে এই কাজটা ও রিপিটেডলি করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ভ্যালু না হয়। তার মানে এই কাজটা আমার কি করবে, আমার আই এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিবে। দেখি আমরা প্রিন্ট করে কিনা। দেখেন ওই যে ফার্স্টে নাম্বার 1 দিলাম, 1 প্রিন্ট করলো, পরের বার 2, 3, 4, 5। এই কাজটা আমি যদি এই লুপ না করে নর্মালি করতাম তাহলে হচ্ছে আমার 5 বার করে লিখতে হতো, প্রিন্ট এফ না, প্রিন্ট এফ নাম্বার 1, প্রিন্ট এফ নাম্বার 2 এরকম লেখা লাগতো। আর এবার কি করলাম, এক এক করে বাড়ালাম। এখন যদি আমি ধরেন এটাকে হচ্ছে ধরেন 10 দিই, তার মানে এই লুপটা আমার 10 বার চলবে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। দেখেন 10 পর্যন্ত আমি প্রিন্ট করে ফেলতেছি, শুধু এই সেম লাইনের কোডই জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, আমার 10 বার প্রিন্ট এফ লেখা লাগলো না। রিপিটেটিভ কাজটা আমি একবারে করে ফেললাম। এখন আবার এই দেখেন এখানে আমি কি বলছিলাম, প্রত্যেকবারে আয়ের ভ্যালু এক এক করে বাড়াইতেছিলাম আমরা। এখন এক এক করে না বাড়ায় ধরেন আমি চাইতেছি 2 2 করে বাড়াও, তাহলে কি হবে, ফার্স্টের বার 1 প্রিন্ট করবে, তারপর 1-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 3 হবে, 3 প্রিন্ট করবে, তারপর 5 প্রিন্ট করবে, এরকম মানে এক এক গ্যাপ দিয়ে বের হবে। দেখি, দেখেন 1 3 5 7 9 এরকম প্রিন্ট হয়েছে। 9-এর পরেরটা আসতেছে 11, 11 যেহেতু হচ্ছে আমার 10-এর চাইতে বড়, মানে এই শর্ত ফিল আপ করতেছে না, কথাটা লিখবো, ফরের পর একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে যত থেকে শুরু করতে চাইতেছি ওই ভ্যালুটা দিব, যে 1 থেকে শুরু করতে চাইতেছি ইন্টারনেট, ওকে। দেন হচ্ছে কত পর্যন্ত যাইতে চাই ওইটা লিখবো, এই যে একটা মাঝখানে একটা সেমিকোলন দিচ্ছি আর কি। শুরু করলাম, কত পর্যন্ত যাব এটা লিখবো। দেন হচ্ছে কত কত করে বাড়াতে চাচ্ছি ভ্যালুটা, ওইটা লিখবো। এখন এই লেখাটা ধরেন হচ্ছে +2 না লিখে, বা যে একটু আগে +1 লিখছিলাম, এইটাকে অন্য একটা ভাবে লেখা যায়, যেটা হচ্ছে আই প্লাস প্লাস। এই আই প্লাস প্লাস লেখা, আর হচ্ছে ধরেন হচ্ছে এই যে আই প্লাস প্লাস, আর হচ্ছে আই ইকুয়াল i+1, এই দুটা সেম জিনিস। মানে আই প্লাস প্লাস লেখা মানে হচ্ছে আই এর ভ্যালু 1 বাড়াও, আর i=i+1 মানে আই এর ভ্যালু যা আছে তার সাথে 1 বাড়াও, একই কথা আর কি, দুইটা মানে দুইটা সেম ওয়েতেই কাজ করে। দেখুন এটা দিলেও আমার ওই 10 পর্যন্তই প্রিন্ট করবে, প্লাস প্লাস দিলে 10 পর্যন্ত। তো নর্মালি প্রোগ্রামাররা ওই i+1 না লিখে এইভাবে i++ লেখে, অথবা যদি ধরেন 2 করে করতে চাই তাহলে i+2 লেখে, i=i+2। আচ্ছা সরি, এটা হচ্ছে +2 না, এটা হচ্ছে অন্য প্রোগ্রামের, দরকার নেই। শুধু মনে রাখেন যে +1-এর বদলে হচ্ছে আমরা i++ ইউজ করতে পারি। এই গেল ফর লুপ। লুপ পাইলাম, লুপের আমার সুবিধা কি, লুপের সুবিধা হচ্ছে আমাকে
মানে রিপিটেটিভ কাজগুলো আমি একসাথে একবারে করে ফেলতে পারতেছি। এখন এই সেম কাজ ফর দিয়ে না করে আমি, ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিফল্ট ল্যাঙ্গুয়েজের মতো আমি ফর দিয়ে না করে হোয়াইল দিয়েও করতে পারি। হোয়াইল আরেকটা কিওয়ার্ড। ধরেন এটা এটা একটু বোঝা সুবিধা, লেখা যদি একটু স্ট্রাকচারটা এটা যেমন একেবারে সোজা ছিল, আমার কত থেকে শুরু করতেছি কত পর্যন্ত যাব আর কত কত করে বাড়াবো। কিন্তু হোয়াইলে কি করি, ধরেন স্যার, আমি এই যে একটা ভেরিয়েবল। হ্যাঁ স্যার বলেন। স্যার আমরা এই রেকর্ড ক্লাস কি পরবর্তীতে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব না, সমস্যা নেই। জি, ও ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা এখন দেখেন, পরবর্তীতে যদি আমরা ওই যে ফল লুপ গেল, এখন যদি আমরা হোয়াইল লুপে যাই, হোয়াইল কি করে, ধরেন হচ্ছে আমি ওই সেম কাজটাই করতেছি, যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব। তো ফার্স্ট হচ্ছে আই এর ভ্যালুটা নিলাম, 1 নিয়ে। হোয়াইল মানে তো আমরা বুঝি, মানে ইংলিশে যেটা হোয়াইল মানে যতক্ষণ না, হোয়াইল আই ইজ লেস দেন 5, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু 5 না হয় ততক্ষণ পর্যন্ত তুমি কি করো, আই এর ভ্যালুটা প্রিন্ট করো। আর প্রিন্ট করার পর আই এর ভ্যালু 1 বাড়ায় দাও। এই কাজটা চলতে থাকবে, এই কাজটা রিপিটেডলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই শর্তটা মানে না ভাঙে। এই শর্তটা যতক্ষণ পর্যন্ত ভ্যালিড ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হবে। এইটা প্রিন্ট করলেও আমাকে সেম কি করবে, আমাকে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দিবে, 1 2 3 4 5। এখন এটা যদি হচ্ছে আমি সামনাসামনি না দেখে মানে পাশে পাশে দেখাইতে চাই, তাহলে কি করবো, যে ব্যাকস্ল্যাশ এন দিব, তাহলে হচ্ছে নিচে নিচে দেখাবে। দেখেন 1 2 3 4 5। তো আমরা সেম কাজ মানে হোয়াইলে আর Hello. জি স্যার। আচ্ছা, এই ইলেকট্রিসিটি চলে গেছে, এই কারণে হচ্ছে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো যেটা বলতেছিলাম, আমার হোয়াইল লুপ আর ফর লুপ অলমোস্ট সেম। ফর লুপের হচ্ছে জাস্ট স্ট্রাকচারটা হচ্ছে ফরের মধ্যে আমি বলে দিই কত থেকে কত পর্যন্ত যাবা আর কত কত থেকে বাড়াবা, এটা বলে দেওয়া থাকে ফরের মধ্যেই। আর হোয়াইল হচ্ছে জাস্ট আমি আগে শুরু করি একটা কিছু দিয়ে, দেন হোয়াইলের মধ্যে জাস্ট বলে দিই কতক্ষণ পর্যন্ত এটা চলবে, আর হচ্ছে ভ্যালুটা এই যে ভিতরে বাড়াই দিই। এই হচ্ছে ফর আর হোয়াইলের মধ্যে পার্থক্য। আরেকটা আছে যেটা আমরা খুব একটা ইউজ করি না, বাট এটা জাস্ট জেনে রাখেন। এটা হচ্ছে বলি ডু হোয়াইল। ডু হোয়াইল কি করে, মানে হোয়াইলে কি করছি আমি, ফার্স্টে গিয়ে হচ্ছে এটা শর্ত দিয়ে হোয়াইলের শর্ত চেক করে প্রিন্ট করছি। আর ডু হোয়াইলে কি করে, আগে হচ্ছে ডু করে মানে এই কাজটা করে ফেলো, মানে ইন্টিজার ভ্যালু 1 দিলাম, দেন ও প্রিন্ট করলো, করার পরে গিয়ে চেক করে। মানে এটা হচ্ছে জাস্ট ওই হোয়াইলের মতোই, হোয়াইল হচ্ছে শুরুতেই চেক করে নিত ভ্যালুটা ছোট কিনা, আর ও হচ্ছে ফার্স্টে একবার প্রিন্ট করে নিবে, মানে এর ভ্যালুটা প্রিন্ট করবে, করার পর 1 বাড়াবে, দেন হচ্ছে চেক করবে যে এটা ছোট বা বড় কিনা। মানে আগে চেক করতাম আর পরে চেক করতাম, এইটুকু জাস্ট জেনে রাখেন, এটা খুব একটা ইউজ হয় না। এটা হচ্ছে জাস্ট ওইটার মানে একটা কাছাকাছি জিনিস। হোয়াইল লুপ গেল, মানে আমার লুপ গেল। দেন ফাংশন আছে। ফাংশন আপনাদের পরীক্ষার জন্য লাগবে না, বাট জাস্ট একটু জেনে রাখেন। লুপ গেল। আরেকটা জিনিস হইতে পারে, ধরেন এই যে লুপ, লুপের একটা ধরেন আমরা কি করলাম, লুপের মধ্যে হচ্ছে আমরা একটা কন্টিনিউয়াস জিনিসপত্র প্রিন্ট করছি, মানে একটা 5 বা 10 পর্যন্ত প্রিন্ট করছি। এখন এইটা ডিক্লারেশনে যদি আমার ভুল হয়, ধরেন হচ্ছে আমি এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলাম, কিন্তু আমি যদি ধরেন এটা ভুলে চিহ্নটা এরকম না দিয়ে এর ভ্যালু ধরেন হচ্ছে আমি 1 আছে, আই কি করা যায়, আই লেস দেন ওয়ানই রেখে দিলাম। তাইলে একটা সমস্যা কি হলো, ধরেন আমি ভ্যালু বাড়াইতেছি না, তাহলে আই এর ভ্যালু আজীবনই 1 থেকে যাবে। আজীবন 1 থেকে গেলে সমস্যা কি, আজীবন 1 থেকে যাওয়া মানে হচ্ছে এই দেখেন 1 1 1 প্রিন্ট হইতেই আছে, আজীবন প্রিন্ট হইতে থাকবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনারা যখন লুপ ইউজ করবেন।
যে হচ্ছে আপনার লুপটা শেষ করতেছেন কিনা। লুপ শেষ না করলে ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে। এই যে ইনফিনিট পর্যন্ত চলা, এটাকে আমরা বলতেছি ইনফিনিট লুপ। মানে যদি আপনি লুপটাকে ঠিকভাবে শেষ না করেন, লুপ যদি হচ্ছে আপনি শেষ না করেন, তাহলে হচ্ছে লুপটা ইনফিনাইট টাইম পর্যন্ত চলতেই থাকবে। মানে এই লুপটা যদি হচ্ছে এই যে তো যেটা বললাম, যে আপনি শেষ না করলে এটা ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে। এখানে লুপ ডিক্লেয়ার করার সময় বা লুপ নিয়ে কাজ করার সময় আপনাকে হচ্ছে লুপের ভ্যালুটা চেঞ্জ, মানে লুপের ভ্যালুটা যেন শেষ হয় এটা খেয়াল রাখতে হবে। ধরেন এই যে হোয়াইল লুপের ক্ষেত্রে যে সমস্যাটা বেশি হয়, এই যে আপনি এই যে I++ এই লাইনটা ধরেন আপনার লিখতে মনে নাই, আয়ের ভ্যালু আপনি বাড়াচ্ছেন না, তাহলে কি হচ্ছে আয়ের ভ্যালু আপনি 1 দিয়ে ডিক্লেয়ার করছেন, ও চেক করতেছে আয়ের ভ্যালু 5-এর চাইতে কম কিনা, তাহলে হচ্ছে ও আয়ের ভ্যালু প্রিন্ট করতেছে। আর এটা যেহেতু আমি প্লাস প্লাস করতেছি না, তার মানে আয়ের ভ্যালু বাড়তেছে না, তার মানে আজীবনই ও হচ্ছে এই যে 1 1 1 1 প্রিন্ট করতেই থাকবে। এই ক্ষেত্রে লুপগুলো ডিক্লেয়ার করার সময় আমাকে লুপ যেন শেষ হয় এই শর্তটা ঠিক মতো দিতে হবে। গেল। এরপর হচ্ছে আর একটা যদি দেখি আমরা, ডু হোয়াইল লিখলাম, দেন হচ্ছে আমার ফাংশন। ফাংশন হচ্ছে, ফাংশন কি কাজ করে, এতক্ষণ ধরে আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো হচ্ছে আমরা যে এই যে ইনক্লুড stds নিয়েছিলাম, এইটার মধ্যে যে ফাংশন গুলো ছিল, যেমন প্রিন্টএফ একটা ফাংশন, এ কি করে এর মধ্যে যা কিছু লিখি আমরা প্রিন্ট করে দেয়। বা মেইন একটা ফাংশন বলতেছিলাম, এই ফাংশনটা হচ্ছে আমার কম্পিউটার মেইন যেটা থেকে কাজ করা শুরু করে ওই ফাংশনটা। কিন্তু এখন আমার এর পাশাপাশি আরো দু একটা ফাংশন দরকার হতে পারে। যেমন হচ্ছে ধরেন আমি কোনো একটা সংখ্যা স্কোয়ার করতে চাইতেছি। স্কোয়ার করতে হলে কি করে, আমরা ধরেন এরকম একটা ফাংশন আছে যেটা হচ্ছে আমার স্কোয়ার বের করে দেয়। মানে হচ্ছে একটা সংখ্যা আপনি দিলেন, এই যে এখানে ধরেন আপনি ফাংশনটা, একটা ফাংশন নিলেন, ওই ফাংশনটা আপনি স্কোয়ার বের করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা কি করি, আলাদা করে নিজের মতো করে একটা ফাংশন ডিক্লেয়ার করি। যেমন প্রিন্টটা তো হচ্ছে আপনার ডিক্লেয়ার করা আছে, এই যে stdbase ফাইলের মধ্যে প্রিন্টের কাজ ডিক্লেয়ার করা আছে, যে প্রিন্টএফ দিলে যা কিছু থাকবে এটা প্রিন্ট করে দেখাবে। কিন্তু আমি ধরেন একটা সংখ্যা গুণ করতে চাইতেছি, এই ক্ষেত্রে আমি নিজের মতো করে একটা ফাংশন বানাই নিতে পারি। মানে একটা ফর্মুলা বানাই নিলাম, যে ধরেন হচ্ছে ও কি করবে, একটা নাম্বার নিবে, ওই নাম্বারটারে স্কোয়ার করে আমাকে প্রিন্ট করে দিবে। এই ফাংশনটা আমরা কি করতে পারি, কিভাবে করবো আর কি। ধরেন এই ফার্স্ট হচ্ছে ওই ভেরিয়েবলের মতো করে একটা ফাংশন আমি ডিক্লেয়ার করব, যে একটা নাম দিলাম আমরা একটা স্কোয়ার নামে একটা ফাংশন, ইন্টিজার ফাংশন, যেটা হচ্ছে একটা ভ্যালু নিবে। মানে এটার মধ্যে দিব হচ্ছে কি ভ্যালুটা ইনপুট নিবে, তো হচ্ছে একটা ভ্যালু ইনপুট নিবে। আর এই ফাংশনটা কি করে ওইটা হচ্ছে আমরা এখানে লিখলাম ফাংশনের ডেফিনেশন। ফাংশনের ডেফিনেশন আমি বলে দিলাম, যে ফাংশনটা নিবে, নিয়ে স্কোয়ার করা মানে কি, যে সংখ্যা ওই সংখ্যা দিয়ে গুণ করা। তো আমরা যে গুণের সিম্বলটা দেখছিলাম ওইটা দিছি। তো তার মানে ওকে একটা ভ্যালু দিলে, এখানে আমি ধরেন স্কোয়ারের মধ্যে নাম্বারটা পাঠাইলাম, তার মানে নাম্বারের ভ্যালু আছে 4। এই 4 ও হচ্ছে এখানে যাবে, স্কোয়ারের মধ্যে এই 4টা আসলো, তো কি করবে 4 আর 4 মানে 4 4 16 করে আমাকে এখানে রিটার্ন করে দিবে। এখন এটা এইভাবে না করে সরাসরি এই জায়গায় হচ্ছে নাম্বার ইনটু নাম্বার লিখতে পারতাম। তো তাহলে কি হতো, আমি যে ধরেন 4 দিছি, এই 4টাই ফিক্সড হয়ে সবসময় করতো, কিন্তু আমি কি করলাম একটা গ্লোবাল জিনিস বানাইলাম। এখন নাম্বারের জায়গায় হচ্ছে আমি 4 না দিয়ে ধরেন হচ্ছে যদি 8ও দিই, ও হচ্ছে আমাকে 8 8 64 স্কোয়ার সমান 64 প্রিন্ট করে দেখাইছে। এই ধরনের কিছু কাজ, ধরেন হচ্ছে যে নিজের মতো করে ফাংশন ডিক্লেয়ার করা, ধরেন 3 দিলে 3 3 9 দেখাবে আমাকে, এই যে 9 দেখাচ্ছে। এই টাইপের কাজগুলো করার জন্য আমরা কি করলাম, মানে হচ্ছে আমার একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ডিক্লেয়ার করলাম, যে আমার নিজের মতো করে কোনো কাজ করার জন্য আমি ওই ফাংশন ডিক্লেয়ার করে দিলাম। এই হচ্ছে সি এর ফাংশন, এটা জাস্ট কি কাজ করে এটুকু জানলেই হবে আপনাদের। আর হচ্ছে ফাংশন বললাম আমরা, then আর তেমন কিছু আমাদের পড়ার নাই, মোটামুটি অনেক কিছু আমরা করে ফেলছি। তো আপনাদের ওই যে আর এই টাইপের কোশ্চেনই থাকবে, ধরেন লুপ কি বা ফর লুপ কি, হোয়াইল লুপ কি, এই টাইপের কোশ্চেন পত্র থাকবে। এর এটা আমি দিব না, এটা থাক। এটা আপাতত দরকার নেই আপনাদের, যেহেতু পরীক্ষা চলে আসছে, সিলেবাস অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা এই পর্যন্ত দেখবেন।
আর হচ্ছে এর সাথে ওই যে কিছু ইয়াতে মানে মিডিয়া যে টাইপের কোশ্চেন ছিল, যে ওই যে একটা প্রোগ্রাম দিয়ে ওই প্রোগ্রামের মধ্যে কোথায় এরর আছে কি নাই, এই টাইপের কিছু প্রবলেম ছিল। ধরেন ছোট্ট একটা কোড দিয়ে দিলাম, এটার মধ্যে এরর আছে কিনা, কি এরর আছে। ধরেন হচ্ছে আমি একটা লুপ দিয়ে দিলাম, যে লুপের মধ্যে শেষ করি নাই, ওটা একটু খুঁজে বের করেন, বা সেমিকোলন দিই নাই। এই টাইপের কিছু এরর সলভ টাইপের প্রবলেম থাকতে পারে। আর মোটামুটি এইগুলোই থাকবে। এগুলো যদি একটু প্র্যাকটিস করেন, মানে হচ্ছে আপনাদের পরীক্ষায় কোড লিখতে হবে না। ধরেন এইখান থেকে কোশ্চেন থাকবে, যে আজকে যে ক্লাসে যা যা বললাম মোটামুটি এইটুকু একটু শুনলে এখান থেকে আপনারা অ্যান্সার করতে পারবেন। আরেকটা জিনিস, আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে লজিক্যাল মানে আগে আমরা দুইটা অপারেটর দেখছিলাম। ওই যে মনে আছে মেবি আপনাদের, এই যে এগুলা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর বা হচ্ছে লজিক্যাল অপারেটর। আর হচ্ছে এর পাশাপাশি আরো কিছু অপারেটর আছে ম্যাথমেটিক্যালের সাথে। আমরা দেখছিলাম হচ্ছে আরেকটা দেখছিলাম রিলেশনাল অপারেটর। আর এক টাইপের অপারেটর আছে, আমরা হচ্ছে ওই যে অ্যান্ড গেট অর গেট এই টাইপের কিছু কাজ করি, মানে 0 0 0 1। ওইগুলোর জন্য আমরা কিছু অপারেটর ইউজ করি, ওইগুলোর নাম হচ্ছে ধরেন অ্যান্ড গেটের জন্য শুধু একটা অ্যান্ড ইউজ করি। আপনারা কি অ্যান্ড গেট অর গেট এগুলো কখনো প্র্যাকটিস করছেন বা কোনো সময় নাম শুনছেন? না স্যার। জি না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে ওকে, ওইটা ডিটেলের দরকার নেই, জাস্ট জেনে রাখেন এই টাইপের কিছু অপারেটর আছে। যেমন হচ্ছে একটা এই যে এরকম লম্বা দাগ, এটাকে বলতেছি আমরা লজিক্যাল অপারেটর বলবো আমরা, লজিক্যাল অর অপারেটর অপারেটর। আর একটা আছে হচ্ছে আপনার এই যে লম্বা একটা টান দিছি, আর একটা যদি শুধু একটা এন্ড সাইন দিই, তাহলে এটাকে বলতেছি আমরা লজিক্যাল এন্ড অপারেটর অপারেটর। এইগুলা কি করে? এইগুলো হচ্ছে আপনার এন্ড আর অর এর মানে লজিক্যাল, সরি এখানে হচ্ছে এন্ড অপারেটর, এন্ড অপারেটর। এই দুইটা অপারেটর একটু জাস্ট নামটা জেনে রাখেন। এটা হচ্ছে অর, এটা হচ্ছে এন্ড। এখন আর একটা কাজ হয় এখানে হচ্ছে আপনার, তাহলে আমরা লজিক্যাল অপারেটর দুইটা পেলাম। আর একটা জায়গায় আমরা এন্ড ইউজ করছি, কোথায় বলেন তো? এই যে ইফ এলস এর মধ্যে একটা কন্ডিশন দিছিলাম, এন্ড এন্ড ডাবল এন্ড। ডাবল এন্ড মানে হচ্ছে এই পাশের ভ্যালুও চেক করবে, মানে এটাও সত্যি কিনা এবং এই পাশেও সত্যি কিনা। এরকম করার জন্য হচ্ছে আমরা ডাবল এন্ড ইউজ করি। অথবা যদি ধরেন এই পেশেন্টটা অথবা এটা দিতে চাইতাম, যে হয় 80 চাইতে ছোট বড়, অথবা হচ্ছে 70 চাইতে, তখন আমরা দিতাম ডাবল অর। এটা মানে দুই পাশ চেক করার জন্য। আর যদি একটা দেই তখন হচ্ছে ওইটাকে বলতেছি লজিক্যাল অপারেটর। আর যদি দুইটা দিলে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ডিশন চেক করা যায়, এফ এলস এর কন্ডিশনাল। এখন আপনাদের জাস্ট একটা মিনিট, সরি আমি একটা মিনিট হচ্ছে আপনার ইয়েটা দেখাই দিই, কি বলে অরটা টেবিল। জাস্ট একটু দেখে রাখেন, 2 1 মিনিট লাগবে আমার। এই যে sorry, এটা দেখাই। হুম, কোনটা দিয়ে দেখান, যে এটা দেখাই। হুম, দাঁড়ান একটা মিনিট, একটু সময় দেন, ছবিটা load হচ্ছে। আচ্ছা আমি এখান থেকে দেখাই দিই বড় করে। এই দেখেন এন্ড আর অর, নর্মালি আমরা কথা থেকে বুঝতেছি এন্ড। এন্ড মানে হচ্ছে দুই পাশে এন্ড, এন্ড মানে হচ্ছে এবং, মানে ধরেন এই দুইটা হচ্ছে ধরেন আমার ইনপুট, আর এই পাশেরটা হচ্ছে ওয়াইটা হচ্ছে আউটপুট। এখন এন্ড অর এর মানে এন্ড এর মানে হচ্ছে স্যার ধরেন বলতে দুই, চাইছিলাম যে আমাদের হ্যাঁ পিডিএফটা স্যার দিয়ে দিও। বুঝি নাই, আবার একটু বলেন। পিডিএফটা দিলে একটু ভালো হইতো আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ বলতে আমি এই কোডটা যে আপনাদের আজকে যে প্র্যাকটিস করাইলাম, এই এইটা দিয়ে দিব আমি, আর রেকর্ডিংটা দিয়ে দিব না, তাইলে হবে না? জি স্যার। ওকে ওকে। আচ্ছা এন্ড আর অরটা একটু দেখেন, মোটামুটি সিলেবাসটা কভার হয়ে যাবে। এন্ড হচ্ছে কি, ধরেন এইটা এই একটা ভ্যালু আছে আমার, আর এই একটা ভ্যালু আছে। এখন আমার এন্ড এর শর্ত হচ্ছে দুই পাশে যদি মানে এন্ড মানে হচ্ছে দুই পাশে যদি এক হয়, ধরেন ওর কাছেও যদি টাকা থাকে এবং ওর কাছেও টাকা থাকে, তখন বলবো আমরা টাকা আছে। এরকম একটা চিন্তা করেন, ধরেন এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, ওর কাছে আছে এবং ওর কাছেও যদি থাকে, তাহলে আমরা বলবো আছে, এছাড়া বলবো নাই, মানে দুইজনের কাছেই থাকতে হবে। তাহলে ধরেন ওর কাছেও নাই, জিরো মানে তো নাই, জিরো মানে ওর কাছেও নাই, ওর কাছেও নাই, তার মানে আলটিমেটলি আমার কাছে টাকা নেই। আর এখানে ওর কাছে জিরো আছে, ওর কাছে আছে, কিন্তু আমরা বলতেছি দুইজনের কাছেই থাকতে হবে। দুইজনের কাছে যেহেতু নাই, তার মানে আলটিমেটলি টাকা নাই। আবার এটা দেখেন 1 0, তার মানে ওর কাছে আছে, ওর কাছে নাই, তার মানে আলটিমেটলি ফাইনালি আমার নাই। আর লাস্টেরটা হচ্ছে এখানে দেখা যাইতেছে না, লাস্টেরটা হচ্ছে ধরো 1 1। যদি দুইজনের কাছেই থাকে, দেন আমরা বলবো আছে, টাকা আছে।
মানে দুইজনের কাছে, কেবলমাত্র যদি দুইজনের কাছেই থাকে, এর কাছেও আছে এবং বি এর কাছেও আছে, তাহলে বলতেছি টাকা আছে। আর পরেরটা হচ্ছে উল্টা, মানে পরেরটা হচ্ছে অথবা, মানে যে কোনো একজনের কাছে থাকলে হবে, হয় এর কাছে আছে অথবা বি এর কাছে আছে, তখন বলবো টাকা আছে। ফার্স্টেরটা দেখেন, এ এর কাছেও নাই বি এর কাছেও নাই, তার মানে আলটিমেটলি নাই। কিন্তু ওর কাছে নাই ওর কাছে আছে, অর্থাৎ কারো না কারো কাছে আছে, তার মানে আছে। এর কাছে আছে এর কাছে নাই, দেন আছে। স্যার, বা এর কাছেও আছে এর একটু কাছে আছে, তার কথা মানে বলতে তো অবশ্যই চাচ্ছিলাম। আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন আমরা কি আরেকটা ক্লাস করব বলেন। না আজকে আজকেই শেষ করে দিচ্ছি, এই কারণে হচ্ছে আমি একটু বড় করতেছি, আপনাদের আজকেই শেষ করে দিচ্ছি আর কি। আপনারা চাইলে আরেকটা ক্লাস নেওয়া যায়। আরেকটা ক্লাস নিলে ভালো হতো আর কি। আজকে আরেকটা ক্লাস স্টার্ট হয়ে গেছে তো স্যার। বুঝতে পারছি, কিন্তু আমি তো মোটামুটি ধরেন হচ্ছে আপনাদের কভার করে দিচ্ছি। আরেকটা ক্লাসে হচ্ছে আপনার আর ওই যে পরীক্ষা আমরা বললেন বৃহস্পতিবারে। প্রয়োজনে স্যার, আগামীকালকে যদি একটা ক্লাস নিই। যদি স্যার কভার হয়ে হ্যাঁ যায় হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। ক্লাসের রেকর্ডিংটা দিলেই তো হইব, আমরা বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি সেই জন্য হচ্ছে আপনাদের যেহেতু ব্যস্ততা, প্লাস আমি হচ্ছে নিতে পারিনি, এই কারণে চাচ্ছিলাম আজকে শেষ করে দিই। আমি হচ্ছে আপনাদের এই রেকর্ডিংটা প্লাস হচ্ছে কোডটা দিয়ে দিচ্ছি, এরপর যদি আপনারা দেখেন এর মধ্যে যদি আবার কোনো সমস্যা হয় আমরা নক দিন, আমি হচ্ছে তাহলে হচ্ছে আরেকটা রিভিউ ক্লাসের মতো নেওয়ার চেষ্টা করবো। ওকে। জি স্যার, এটাই ওকে স্যার। এটাই ভালো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে আমি ওইটাই করি। তাহলে হচ্ছে এন্ড আর অরের কাহিনীটা বুঝছেন, এন্ড হচ্ছে মানে দুইজনের কাছেই থাকতে হবে, তাহলে হচ্ছে শুধু এক হবে। আর ওরে হচ্ছে যে কোনো একজনের কাছে যদি থাকে, তাহলে হচ্ছে অর হবে, মানে এন এক হবে। মানে যে কোনো একজনের বুঝতে কাছে পারছি। টাকা আছে মানে আমার কাছে টাকা আছে। তো এই কাজটা হচ্ছে যদি আমার কোডে কোনো সময় করা লাগে, তখন হচ্ছে আমরা এই যে অপারেটর দুইটা ইউজ করি, অপারেটর দুইটা দেখলাম। অরের জন্য ইউজ করি এই যে একটা বার, আর এন্ডের জন্য ইউজ করি এই এই যে এন্ডের এই সাইনটা, এই দুইটা। তো মোটামুটি হচ্ছে এই আপনাদের সিলেবাস, এইগুলো যদি একটু ঠিকঠাক মতো দেখেন, হোপফুলি আপনারা বেশ একটা ভালো মার্ক পাবেন, যেহেতু মিডে আপনারা ভালো দিয়েছেন। আশা করি এই কোর্সে গ্রেড সবারই ভালো আসবে। আর যেহেতু বৃহস্পতিবার পরীক্ষা, আমি ক্যাম্পাসে থাকলে হয়তো দেখা হবে ইনশাল্লাহ পরীক্ষার হলে। আর আপনারা একটু প্রিপারেশন নেন। আর ল্যাবের ব্যাপারটা আমি হচ্ছে আজকে রাতে কালকে সকালের মধ্যে আপনাদের জানাই দিব। ল্যাবে হচ্ছে ধরেন আমি বলি, ল্যাবে যদি হয় আর কি, ল্যাবের কোশ্চেন প্যাটার্ন বা কি হবে, ল্যাবে হচ্ছে ধরেন এই যে ইয়ে করলাম না আমরা, ধরেন এই টাইপের কোড টোড থাকবে। এই যে ধরেন হচ্ছে বললাম আপনি একটা এইজ নামে একটা ভেরিয়েবল নেন, ওইটা আর একটা টেম্পারেচার নামের একটা ভেরিয়েবল নেন, ওই দুইটার ভ্যালু আমাকে প্রিন্ট করে দেখান। বা হচ্ছে আপনাকে একটা সংখ্যা যদি দেই, বলি যে হচ্ছে আমি একটা একটা প্রোগ্রাম লেখেন, যে প্রোগ্রামটা হচ্ছে আপনাকে, আপনি পাস করছেন না ফেল করছেন ওইটা আপনাকে প্রিন্ট করে দেখাবে, এই টাইপের একটা কোড লিখেন। অথবা হচ্ছে আপনাকে একটা প্রোগ্রাম দিলাম যে একটা লুপ ইউজ করে আপনি এমন একটা প্রোগ্রাম লেখেন যেখানে লুপ ইউজ করে আপনি 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিবেন। বা আমি আপনাকে বলতে পারি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট না করে একটা লুপ ইউজ করেন যেখানে হচ্ছে 1 3 5 7 এরকম প্রিন্ট করবে। তখন আপনি কি করবেন, এই যে আই প্লাস প্লাস এর বদলে হচ্ছে I+2 দিবেন। তাহলে কি হবে, ও এক এক গ্যাপ গ্যাপ দিয়ে প্রিন্ট করে দিবে আমাকে। আবার যদি ধরেন হচ্ছে বলি জোর না, জোর বিজোর লাগবে না আপনাদের, আপনার জাস্ট এটুকু দেখতে হবে যে ধরেন হচ্ছে 1 2 3 4 এরকম প্রিন্ট করতে বলতে পারি ল্যাব পরীক্ষায়। অথবা বলতে পারি আপনাকে যে হচ্ছে 1 3 5 7 বা 2 4 6 8 এরকম প্রিন্ট করেন। তাহলে আপনি 2 থেকে শুরু করলেই তো আপনি 2 4 6 8 2 দিবেন, পরের বার 4 আসবে, 6 আসবে, 8 আসবে, এরকম প্রিন্ট করতে পারবেন। এই টাইপের বেসিক প্রবলেম থাকবে ল্যাবে, পারবেন না ইনশাল্লাহ? বুঝতে পারছি। জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে হচ্ছে আমি শেষ করে দিচ্ছি। আবারও একটু সরি, মানে আপনাদের আগে ক্লাসটা নিতে পারলে ভালো হতো, বা আর একটু ডিটেইলে পড়াইতে পারলে ভালো হতো। বাট আশা করি যতটুকু দেখাইছি এটুকু প্র্যাকটিস করলে আপনাদের কভার হয়ে যাবে পরীক্ষায়। তাহলে আজকে শেষ করে দিচ্ছি। স্যার ভালো থাকেন। কাইন্ডলি আর হচ্ছে প্রিন্টটা একটু দিন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, ঠিক আছে, ওকে স্যার, ওকে। ভালো থাকেন জি তাহলে। স্যার, ওকে, আসসালামু জি আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম।